আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সব অনেক অনেক ভালো আছো। সো আজকে আমাদের বেসিক্যালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে ক্রাশ কোর্সে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি তোমাদের ইমাম ভাইয়া, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। এ হলো আমার ছোট্ট পরিচয়। সো আজকে বেসিক্যালি আমাদের ক্লাসে আমরা ডিসকাস করব হচ্ছে গিয়ে গত বছর 24-25 সেশনে যে পরীক্ষা হয়েছিল ভর্তি পরীক্ষা, সেই ভর্তি পরীক্ষায় কোন টাইপের এমসিকিউগুলো আসছে, সেগুলো কীভাবে সলভ করতে হয়, বা এই টাইপের বাকি এমসিকিউগুলো আমরা কীভাবে অ্যাপ্রোচ করব, এই সব কিছু নিয়ে আজকে ক্লাসে কথা বলবো। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। ওকে, প্রথম যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার কোন অধ্যায় থেকে আসছে বলো তো, ধরতে পারো কিনা? এটা আসছে তোমাদের ম্যাট্রিক্স ও নির্ণয় চ্যাপ্টার থেকে। দেখো এখানে কি দেওয়া আছে। এই কোশ্চেনটা টিপিক্যাল কোনো কোশ্চেন না, মানে একটু আলাদা বাট সহজ প্রশ্ন। খেয়াল করো কি বলছে। 2x2 আকারের বর্গ ম্যাট্রিক্স, মানে 2x2 কথা দিয়ে তুমি কি বুঝবা? একটা ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্সের সারি সংখ্যা 2, কলামের সংখ্যা 2, এটা বোঝাচ্ছে। তাহলে এলিমেন্ট কয়টা হবে? 4টা হবে, সিম্পল। আচ্ছা, সো ওই বর্গ ম্যাট্রিক্সের যে কোনো একটা এলিমেন্ট করা ডিফাইন করতেছে এ আই জে দিয়ে। আচ্ছা, ভালো কথা। এখন এই এ আই জে মানে আইতম সারির যেতম কলামের যে এলিমেন্ট আছে, এটাকে আমরা কিভাবে আইডেন্টিফাই করব সেটার জন্য একটা ক্লু দেওয়া আছে। খেয়াল করো এখানে কি বলছে, আই প্লাস জে হবে আইতম সারির যেতম কলামের যে এলিমেন্টটা থাকবে সেটার ভ্যালু হবে আই প্লাস জে, যেখানে যখন আই আর জে ইকুয়াল হবে না। ঠিক আছে, দ্যাট মিনস যদি তোমার প্রথম সারির দ্বিতীয় কলাম হয়, এরকম কেসের জন্য এটা, মানে সারি আর কলামের যে নাম্বারটা থাকবে সেটা আলাদা হবে, সেই কেসের জন্য এটা। আচ্ছা, আর যখন সারি আর কলামের নাম্বারটা সেম হয়ে যাবে, লাইক ধরো প্রথম সারির প্রথম কলাম কিংবা দ্বিতীয় সারির দ্বিতীয় কলাম, তখন আই ইকুয়ালস টু জে হয়, তখন আমার ওই এলিমেন্টটা বের করার প্রসিডিউর হচ্ছে 2i মাইনাস জে। ঠিক আছে, ওকে, ভালো কথা। এরপর কি বলছে, এটা হলে নিচের কোনটি সত্য? দ্যাট মিনস আমাকে ওই ম্যাট্রিক্সটা বের করতে বলছে। ওই ম্যাট্রিক্সটা কত সেটা আমাকে বের করতে বলছে। ভালো একটা সুন্দর প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা সলভ করবো কীভাবে? সিম্পল। দেখো এটা কি আমার 2x2 আকারে বর্গ ম্যাট্রিক্স না? তাহলে আমার ম্যাট্রিক্সটা দেখতে এরকম হবে। A11 ধরো ভাবে লিখলাম, ধরো ওই ম্যাট্রিক্সটা এরকম হবে A11 A12 A21 A22। ওই বর্গ ম্যাট্রিক্সটা দেখতে আমার এরকম হবে, লাইক। ওকে, আচ্ছা দেখো তো প্রথম এলিমেন্টটা কত হবে। এই প্রথম এলিমেন্টের জন্য একটু চিন্তা করে আমাকে বলো তো ভাইয়া, প্রথম এলিমেন্টের জন্য আমার আই এর মান 1, জে এর মান কত? 1। ঠিক আছে, আচ্ছা দ্যাট মিনস আই আর জে কি সমান হয়ে গেছে না? তাহলে আই আর জে যখন সমান হয়, তখন কি আমার ওই এলিমেন্টটা বের করার ফর্মুলা হচ্ছে এটা 2i মাইনাস জে। তাহলে আমাকে বলো প্রথম সারির প্রথম কলামের যে এলিমেন্টটা থাকবে সেটা মান কত হবে? সিম্পল, 2i মাইনাস জে। তখন আমার 2i মাইনাস জে। ওকে, ভালো কথা। তাহলে আমার A11 হচ্ছে কত? 2 ইন্টু আই এর মান কত হবে? 1 হবে, মাইনাস জে কত হবে? 1 হবে। কাজ করলে 1। ঠিক আছে, তাহলে আমার প্রথম সারির প্রথম কলামের এলিমেন্টটা হচ্ছে 1। এরপর আসো A12 বের করার চেষ্টা করি। A12 দেখো এখানে আই এর মান কত? 1। খেয়াল করো 1 2 এর জন্য আই এর মান 1 প্রথম সারি, জে এর মান 2, দ্যাট মিনস দ্বিতীয় কলাম। আই এর মান 1, জে এর মান 2। তাহলে আমাকে বলো এখন যখন আই আর জে আলাদা হয়ে যায়, মানগুলো ডিফারেন্ট হয়, তখন বের করার প্রসিডিউর কি? আই প্লাস জে। দ্যাট মিনস আই আর জে যোগ করবো, এখানে আই এর মান 1, জে এর মান 2, দ্যাট মিনস 1 প্লাস 2 ইকুয়ালস টু 3। ডান, এতটুকু। আচ্ছা, তাহলে দেখো আমার প্রথম এলিমেন্টটা 1, পরের এলিমেন্টটা হচ্ছে 3। প্রথম কলামে প্রথম এলিমেন্ট 1, পরেরটা 3। তাহলে আমাকে এখন অপশনে দেখো তো প্রথমটা 1, এরপরে 3 কোনটাতে আছে? দেখো তোমার স্যার অনেক ভালো মানুষ, তোমাদের প্রতি হৃদয়বান, সে অনেক সহজ করে দিছে। একটাই অপশনে 1 আর 3 আছে। সো আমার বাকিগুলো চেক করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, বুঝতে পারছি? সো আমার অ্যান্সার হবে এ নাম্বার। ওকে, সো আমি বাকিগুলো কীভাবে দেখাই দিচ্ছি। পরীক্ষা হলে তো 1 3 দিয়ে এরকম 3টা অপশনই থাকতে পারতো, তাই না? ওকে, সো আমরা বাকিগুলো বের করার চেষ্টা করি। ধরো A21 এটার জন্য কত হবে? দেখো আই এর মান 2, জে এর মান 1, দ্যাট মিনস এই প্রথম ফর্মুলা আই আর জে যোগ করবো, তাহলে 2 প্লাস 1 3। ওকে, এরপর আসো A22 আই আর জে কি সমান হয়ে গেছে, তাহলে লাস্টের এইটা 2i মাইনাস জে হচ্ছে ফর্মুলা। 2 ইন্টু আই হচ্ছে 2 মাইনাস জে, কাজ করলে 2। তাহলে আমার ম্যাট্রিক্সটা দেখতে 1 3 3 2 হবে, তাই না? 1 3 3 2, এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সটা। এই যে এ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। সো এরকম অঙ্ক কিন্তু আসতেই পারে পরীক্ষায়, খুব সহজ অঙ্ক। এটা একবার বোর্ডে মানে কোন বোর্ডে জানে আসছিল একবার, বুঝছো?
বোর্ডের পরীক্ষা আসছিল এইচএসসিতে। ওকে ডান, ওই তো অ্যান্সারটা দেওয়া আছে। আর এটা তো অনেক কমন একটা কোশ্চেন যে এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স আর সি ম্যাট্রিক্সের আকার দেওয়া থাকবে। আচ্ছা, এ ম্যাট্রিক্সের আকার কত আমি লিখে নিই এখানে, আমার জন্য সুবিধা হবে। এ ম্যাট্রিক্সের আকার বলছে হচ্ছে 5/4, বি ম্যাট্রিক্সের আকার বলছে কত 4/5, সি ম্যাট্রিক্সের আকার বলছে হচ্ছে 4/3। এ বি সি তিনটা ম্যাট্রিক্সের অর্ডার দেওয়া আছে। আচ্ছা ভালো কথা, তাহলে আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে বলছে যে তুমি এই ম্যাট্রিক্সটার অর্ডার বের করবা, এ প্লাস বি ট্রান্সপোজ ইন্টু সি। এই যে এটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের মাত্রা কত। আচ্ছা এখানে ব্র্যাকেটটা হবে না, ব্র্যাকেটটা হবে না, হ্যাঁ এই ব্র্যাকেটটা হবে না, এটা ভুলে চলে আসছে। বুঝতে পারছি, আমাকে কি বের করতে হবে? এ প্লাস বি ট্রান্সপোজ ইন্টু সি ম্যাট্রিক্সের মাত্রা, অর্ডারটা বের করতে হবে, বা মাত্রা বা ক্রম। বাংলা ক্রম বলে, মাত্রা বলে, আর ইংরেজিতে বলে অর্ডার। ওকে, তাহলে খেয়াল করি আমরা আগে আমরা এই যোগফলের অর্ডারটা কত আসে সেটা বের করার চেষ্টা করি। এ ম্যাট্রিক্সের অর্ডার কত 5/4, তাহলে বি ট্রান্সপোজের অর্ডার কত হবে? দেখো বি এর অর্ডার দেওয়া আছে 4/5, সো আমি যদি বি ট্রান্সপোজ করি তাহলে সারি আর কলাম ইন্টারচেঞ্জ হয়, দ্যাট মিনস আগের যেটা কলাম নাম্বার ছিল সেটা এখন সারিতে চলে যাবে, দ্যাট মিনস উল্টায় যাবে, জাস্ট উল্টায় যাবে, উল্টায় যাবে। তাহলে 4/5 আগে ছিল, এখন 5/4 হয়ে যাবে। তাহলে দেখো এ ম্যাট্রিক্সের অর্ডার 5/4, বি ট্রান্সপোজের অর্ডার 5/4, দ্যাট মিনস এ আর বি ট্রান্সপোজের অর্ডার কি সেম হয়ে গেছে, তাহলে কি যোগ করতে পারবা। তাহলে এই যে পুরো যে যোগফল ম্যাট্রিক্সটা আছে সেটা অর্ডার আসছে আমার 5/4, ঠিক আছে। আর কোশ্চেনে খেয়াল করো, কোশ্চেনে সি ম্যাট্রিক্সের অর্ডারটা দেওয়া ছিল 4/3, সো এই জায়গায় লেখো 4/3, এতটুকু ডান। এবার আসো গুণফল ম্যাট্রিক্সের অর্ডারটা কত আসবে সেটা বের করার চেষ্টা করি। মনে রাখবা দুইটা ম্যাট্রিক্স তখনই গুণ করা যায় যখন প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান হয়। প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়ালস টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। আমি এটা লিখছি না, তুমি এটা একটু লিখে রাখো, নোট ডাউন করো। প্রথম ম্যাট্রিক্সের কলাম ইকুয়ালস টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি যখন সমান হয়ে যায় তখনই কেবলমাত্র আমরা দুটা ম্যাট্রিক্স গুণ করতে পারবো। তার মানে হচ্ছে দেখো প্রথম ম্যাট্রিক্সের কলাম কত 4, আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কত 4, এই দুটো ইকুয়াল হয়ে গেছে না, তার মানে এই দুটা ম্যাট্রিক্স গুণ করা যায়। এখন বলো গুণফল ম্যাট্রিক্সের অর্ডার কত হবে? সিম্পল হিসাব, এই কাছের যেগুলো মিলে গেছে, এই দেখো কাছের এগুলো মিলে গেছে না, সেগুলো তুমি বাদ দিয়ে দিবা, বাদ দিলে বাকি যা পড়ে থাকবে সেটা অ্যান্সার। তাহলে 4 ওগুলো যদি বাদ দিয়ে দাও তাহলে পড়ে থাকবে হচ্ছে 5/3, সো এটা হচ্ছে আমার অ্যান্সার 5/3, ঠিক আছে। সেইভাবে তুমি চাইলে জিনিসগুলো মনে রাখতে পারো। কাছের জিনিসগুলো সেম হবে, তাহলে কাছের জিনিসগুলো বাদ যাবে, সেম জিনিসগুলো, আর বাদ বাকি যে ডিফারেন্টগুলো পড়ে থাকবে সেটাই আছে। বুঝা গেছে? ওকে, 5/3। এরপর আসলে সরলরেখা অধ্যায় থেকে একটা কোশ্চেন দিছে, কি বলছে? আচ্ছা, এ রেখা এবং এ রেখা, এই দুইটা রেখা দিয়ে অয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক? বুঝতে পারছি, এই দুইটা রেখা ওয়াই অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক হবে? ওকে, সো প্রথম রেখার জন্য হিসাব করো। প্রথম রেখাটা তুমি গ্রাফ আঁকতে পারবা নিশ্চয়ই, সিম্পল, গ্রাফ আঁকাটা অনেক সহজ। দেখো গ্রাফ আঁকা অনেক সহজ কাজ। দেখো এটা তো আমার সরল রেখার ইকুয়েশন, জানোই ছেদক আকৃতি হবে, সিম্পল। তাহলে আমাকে বলো এখন এই প্রথম রেখাটা এক্স অক্ষকে কোন পয়েন্টে ছেদ করবে? সিম্পল, ওয়াই এর মান 0 বসায় দাও, তাহলে এক্স এর মান যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে এক্স অক্ষকে দেখো ওয়াই এর মান তুমি যদি 0 বসায় দাও তাহলে এক্স এর মান আসবে -a, দ্যাট মিনস সে -a,0 পয়েন্টে এক্স অক্ষকে ছেদ করবে, তাহলে এই জায়গায় আসবে একটা পয়েন্ট -a,0, ডান। এরপর খেয়াল করো এ রেখা ওয়াই অক্ষকে যখন ছেদ করবে তখন এক্স এর মান 0 আসে, তখন ওয়াই এর মান কত আসবে? এক্স এর মান 0 বসায় দাও, দেখো ওয়াই এর মান -a আসে। তার মানে এ রেখা ওয়াই অক্ষকে -0, -a পয়েন্টে ছেদ করে, 0, -a, তার মানে এই জায়গায়। তাহলে এই দুইটা বিন্দু এখন যোগ করে দাও, তাহলে প্রথম রেখাটা আমরা পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের প্রথম রেখা, নাম দিলাম এটা হচ্ছে আমাদের প্রথম রেখা। এবার আসো দ্বিতীয় রেখাটা আঁকার চেষ্টা করো। দেখো দ্বিতীয় রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? সিম্পল ভাইয়া ওয়াই এর মান 0 বসে দাও, তাহলে এখান থেকে ওয়াই চলে যাবে, এক্স এর মান আসবে -a, তাহলে এই যে আমাদের এই পয়েন্টটা, আমাদের আগের এই পয়েন্টটা।
এরপর খেয়াল করো ওই রেখাটা ওয়াই অক্ষকে যখন ছেদ করবে তখন এক্স এর মান 0 হয়ে যাবে, তাহলে এক্স এর মান 0 বসা দাও, দেখো ওয়াই এর মান আসবে এ। দ্যাট মিনস ওই সেকেন্ড রেখাটা ওয়াই অক্ষকে 0, এ পয়েন্টে ছেদ করবে, এই জায়গায় আসবে 0, এ পয়েন্ট। এখন আমাকে বলো এই দুইটা রেখা ওয়াই অক্ষের সাথে কোন ত্রিভুজ তৈরি করতেছে? এই পুরোটা না? দেখো তো ওয়াই অক্ষের সাথে উৎপন্ন ত্রিভুজ কি এটা না? ঠিক আছে, আচ্ছা এখন আমাকে বলছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত হবে। একদম সহজ কাজ, খেয়াল করো, একদম সহজ, একটু জাস্ট মনোযোগ দাও। এটা তো আমার মূল বিন্দু, রাইট? এই দৈর্ঘ্যটা তো এ, এই দৈর্ঘ্যটাও কত এ, আমি নাম দিয়ে দিচ্ছি, এটা ও, এটা নাম দাও এ, এটা হচ্ছে বি। আমাকে বলো আচ্ছা সি, আমাকে তো বের করতে হবে কি এ বি সি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাকে বের করতে বলছে কোশ্চেনে, রাইট? সো আমি এখন কি করতে পারি, সিম্পল, দেখো এই পুরো ত্রিভুজটাকে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম, দ্যাট মিনস এক্স অক্ষ এই পুরো ত্রিভুজকে দুই ভাগে ভাগ করে ফেলছে, সমান দুই ভাগে ভাগ করছে। তার মানে আমি যদি জাস্ট উপরের অংশটুকু এ ও বি, এ ও বি এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করি, দেন আমি যদি 2 দিয়ে গুণ করে দেই তাহলে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে যাব। কথাটা বুঝতে পারছি? কি বললাম, আমি যদি এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 2 দিয়ে গুণ করি তাহলে কি পুরো ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমার কাজ হচ্ছে সিম্পল ভাবে আগে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে নিব। তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি কত এ, উচ্চতা হচ্ছে এ, তাহলে এ ইন্টু এ, দ্যাট মিনস এ স্কোয়ার ওভার 2। তাহলে এখন এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এই এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফলে ডাবল, দ্যাট মিনস এ স্কোয়ার ওভার 2 যেটা ছিল তাকে আমি ডাবল করে দেবো, তাহলে অ্যান্সার আসবে কি এ স্কোয়ার। তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? অ্যান্সার হবে ডি নাম্বার। খুব সহজ অঙ্ক, একটু ফাস্ট করতে হবে। আচ্ছা ওই 4টা রেখা দিয়ে উৎপন্ন চতুর্ভুজের একটি কর্ণের ঢাল কত হবে? কিভাবে করবো ভাই? আগে আমার কাজ হচ্ছে সিম্পল, এই 4টা রেখা আগে গ্রাফে এঁকে ফেলা। আচ্ছা সো এটা ধরে নাও এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আমার লাগবে এক্স ইকুয়ালস টু 1, এটা তো মূল বিন্দু। এক্স ইকুয়ালস টু 1 কার সমীকরণ? ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। আমরা জানি ওয়াই অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ কি আসবে? এক্স ইকুয়ালস টু সামথিং বা এক্স ইকুয়ালস টু এ। তাহলে এক্স ইকুয়ালস টু 1 ধরে নাও এই জায়গায়। এরপর কি বলছে? এক্স ইকুয়ালস টু 5, তাহলে এটা আরেকটু দূরে হবে। এরপর কি ওয়াই ইকুয়ালস টু 4 আর ওয়াই ইকুয়ালস টু 8, তাহলে ওয়াই ইকুয়ালস টু 4 কি হবে? এক্স অক্ষের সমান্তরাল, কারণ আমরা এক্স অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন কি জানি? ওয়াই ইকুয়ালস টু সামথিং। আর ওয়াই ইকুয়ালস টু 8 কি হবে? ওইটাও এক্স অক্ষের সমান্তরাল রেখার ইকুয়েশন হবে। এতটুকু ডান। এখন দেখো আমার কোন চতুর্ভুজটা তৈরি হয়ে গেছে, একটু বলতে পারো কোন চতুর্ভুজটা তৈরি হয়েছে? এই যে এ বি সি ডি, দ্যাট মিনস এই এ বি সি ডি এই চতুর্ভুজটা আমার তৈরি হয়ে গেছে। তাহলে আমার কি লাগবে? এই চতুর্ভুজের একটা কর্ণের ঢাল লাগবে। সো সিম্পল কাজ, আমি আগে এই দুইটা এই কর্ণ মানে এই শীর্ষবিন্দু এ বি সি ডি এগুলো আমার স্থানাঙ্ক জানতে হবে, নাহলে তো আমি পারবো না। সো চলো আগে এই স্থানাঙ্কগুলো বের করার চেষ্টা করি। আগে এ পয়েন্টের জন্য হিসাব করো। এ পয়েন্ট, এ পয়েন্ট কোন কোন রেখার উপর অবস্থান করে? এ পয়েন্ট কোন কোন রেখার উপর অবস্থান করে একটু বলো তো? এ পয়েন্ট অবস্থান করতেছে এই এক্স ইকুয়ালস টু এ রেখার উপর আর হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 4 রেখার উপর। ছবি দেখে তুমি দেখতে পাচ্ছ। তাহলে আমাকে বলো এ পয়েন্টের স্থানাঙ্ক কি হবে? 1,4, এক্স এর মান 1 আর ওয়াই এর মান কি 4। তার মানে এ পয়েন্টের স্থানাঙ্ক আসবে 1,4। কথা শেষ। এবার আসো বি পয়েন্টের জন্য। বি পয়েন্ট কার কার উপর অবস্থান করে? এক্স ইকুয়ালস টু 5 আর ওয়াই ইকুয়ালস টু 4। তাহলে আমার এই বি পয়েন্টের স্থানাঙ্ক হবে 5,4। কথা শেষ, রাইট? সি পয়েন্ট কার কার উপর অবস্থান করে? এক্স ইকুয়ালস টু 5 আর ওয়াই ইকুয়ালস টু 8। তাহলে সি পয়েন্টের স্থানাঙ্ক হবে 5,8। ডি পয়েন্টের স্থানাঙ্ক কত হবে? দেখো ডি পয়েন্টে এক্স ইকুয়ালস টু 1 আর ওয়াই ইকুয়ালস টু 8 এর উপর অবস্থান করে, তাহলে ডি পয়েন্টের স্থানাঙ্ক হবে 1,8। কাজ হয়ে গেছে না? এবার আসো আমরা এসি কর্ণ আর বিডি কর্ণের ঢাল বের করার চেষ্টা করি। এসি কর্ণ, এসি কর্ণ, তাই না? তাহলে আসো এসি কর্ণের ঢাল বের করি। এসি কর্ণের ঢাল, তাহলে আমরা ঢালের ডেফিনেশন কি জানতাম? যদি বিন্দু দেওয়া থাকতো তাহলে উপরে আসে
কোটিদ্বয়ের অন্তর, নিচে আসবে ভুজদ্বয়ের অন্তর। দ্যাট মিনস উপরে আসবে y2 মাইনাস y1 আর নিচে আসবে x2 মাইনাস x1। সো y2 মাইনাস y1 কর, তাহলে 8 থেকে 4 বাদ দিব, কোটিদ্বয়ের অন্তর, তাহলে 8 মাইনাস 4, এটা y2 এটা y1, আর নিচে কি আসবে হরে x2 মাইনাস x1। সো এটা হচ্ছে x2 আর এটা হচ্ছে x1, তাহলে 5 মাইনাস 1, উপর আসে 4 নিচে আসে 4, তাহলে 1। ঠিক আছে, তাহলে দেখো আমার এসি কর্ণের ঢাল 1 বলছে। এখন কোশ্চেনে কিন্তু বলে নেই কোন কর্ণের ঢাল। সো আমরা একটা বের করছি, একটা আমাদের অ্যান্সারের সাথে মিলে গেছে। সো অ্যান্সার হচ্ছে 1, সি নাম্বার। এখন যদি আমি বলতাম বিডি কর্ণের ঢালটা বের করে দেখাও আমাকে, এই বিডি কর্ণের ঢাল। সো এটা কি হবে, সেম কাজ, উপরে আসবে কোটিদ্বয়ের অন্তর, নিচে আসবে ভুজদ্বয়ের অন্তর, y2 মাইনাস y1, তাহলে 8 মাইনাস 4, আর নিচে আসবে কি ভুজদ্বয়ের অন্তর, তাহলে 1 মাইনাস 5, তাহলে কাজ করলে -1। একটা জিনিস খেয়াল করো, এসি কর্ণের ঢাল হচ্ছে +1 আর বিডি কর্ণের ঢাল হচ্ছে -1। তাহলে আমাকে বলো এখন এসি কর্ণ আর বিডি কর্ণের ঢাল যদি আমি গুণ করে দিতাম তাহলে অ্যান্সার কত পাইতাম, -1, রাইট। কারণ হচ্ছে দেখো এই ক্ষেত্রে যে আমার ইয়াটা তৈরি হয়েছে, এটা হচ্ছে একটা বর্গক্ষেত্র তৈরি হয়েছে, তাই না? এই ডিস্টেন্সটুকু 4 আর এই ডিস্টেন্সটুকু 4, দৈর্ঘ্য আর প্রস্থ ইকুয়াল হয়ে গেছে, তাহলে এটাকে একটা বর্গক্ষেত্র। সো বর্গক্ষেত্রে যে কর্ণগুলো থাকে তারা কি পরস্পর 90 ডিগ্রি কোণ করেই থাকে। তাহলে তুমি যদি একটা বের করে ফেলো, একটা কর্ণের ঢাল বের করো, ইজিলি আরেকটা বের করা যাবে, তাই না? ওই যে ঢাল দৈর্ঘ্য গুণফল ইকুয়ালস টু -1, দ্যাট মিনস -1 বাই যে কোনো একটা ঢাল করলে আরেকটা তুমি পেয়ে যাবে। সো আসলে দুইটা করার দরকার পড়ে না পরীক্ষার হলে, তুমি যে কোনো একটা বের করবা, দেন তুমি ইয়া করো -1 বাই ওইটা করলেই হয়ে যাচ্ছে স্যার। ঠিক আছে, ওই যে কর্ণদের মানে ঢাল দৈর্ঘ্য গুণফল কি -1, তাই না? সো একটা ঢাল জানো, আমি লিখে দিই, অনেকে এটা বুঝতে সমস্যা হবে। ধরো m1 ইন্টু m2 হচ্ছে -1, তাই না? যেগুলো পরস্পর লম্ব তাদের ঢাল দৈর্ঘ্যের গুণফল কি -1। ধরো তুমি সে টু সে m1 বের করছো 2, মানে একটা কর্ণের ঢাল তুমি বের করছো 2, বাট তুমি দেখতেছো অপশন এখন 2 নাই, অন্য কিছু আছে। তাহলে আমি কি করব, সিম্পল m2 বের করবো, তাহলে m2 ইকুয়ালস টু -1 বাই যেটা বের করছো, তখন অ্যান্সার হবে -1। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সো বোকার মতন সব দুইটাই বের করার দরকার নেই। আচ্ছা, এখানে কি বলছে, এই সরলরেখাটি, একটা সরলরেখার ইকুয়েশন দিয়ে বলছে এই সরলরেখাটি অক্ষদের সাথে যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল কত বর্গ একক। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল লাগবে। আচ্ছা, এই সরলরেখার কি ছেদক আকৃতির ইকুয়েশন না, ওই যে x/a y/b = 1, রেডিমেড ফরম্যাট দেওয়া আছে। দেখো x অক্ষ y অক্ষ, এই যে ছেদক আকৃতির রেখা, এটা আমার a, এটা হচ্ছে b, তাহলে আমার এই রেখার ইকুয়েশন আসবে x/a প্লাস y/b = 1। ঠিক আছে, তাহলে আমাকে বলো এই যে AB রেখাটা অক্ষ দুটার সাথে x অক্ষ আর y অক্ষের সাথে যে ত্রিভুজ তৈরি করছে, কোন ত্রিভুজটা? এই ত্রিভুজটা তৈরি করছে না? আচ্ছা, এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করা যাবে, সিম্পল। এটা ভূমি চিন্তা করো, এটা হচ্ছে উচ্চতা, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, হাফ AB, রাইট? ত্রিভুজের ক্ষেত্রফল হাফ AB। তাহলে আমার দেখো কোশ্চেন একদম সুন্দর করে দেয়া আছে, x/a y/b ফরম্যাট করে দেয়া আছে। তাহলে এখানে বলো এই দুটা কম্পেয়ার করে বলো a এর মান কত, 6। এটা আর এটা কম্পেয়ার করো, কম্পেয়ার করে বলো a এর মান কত, x এর নিচে যা আছে সেটাই a, x এর নিচে কত আছে 6, a এর মান 6 আর b এর মান কত 5। তাহলে আমার অক্ষদের সাথে যে ত্রিভুজ তৈরি করবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, হাফ ইন্টু AB, দ্যাট মিনস হাফ ইন্টু 6 ইন্টু 5, 5 6 30 ভাগ 2 15, তাহলে অ্যান্সার হচ্ছে 15। এখন কথা হচ্ছে পরীক্ষা হলে এত কিছু করার দরকার নাই তোমার, তুমি ডিরেক্ট এটা মনে রাখবা হাফ AB, তাহলে হাফ ইন্টু x এর নিচে জিনিস ইন্টু y এর নিচে জিনিস, হিনি শেষ। তোমাকে পুরো প্রসিডিউরটা দেখালাম যেন মনে থাকে কিভাবে জিনিসগুলো আসছে। দেখো এখানে 3টা বিন্দু দিছে, দেখো প্রথম বিন্দু আর লাস্টের যে বিন্দু আছে সেখানে আবার একটা আননোন কে আসছে। ওকে, এরপর বলছে কি এই বিন্দুদ্বয় যদি সমরেখা হয় তাহলে কে এর মান বের করো। কি বলছে, বিন্দুদ্বয় সমরেখা হলে কে এর মান বের করো। তো সমরেখার শর্ত কি ছিল, 3টা বিন্দু যদি সমরেখা হয়, দেখো ব্যাপারটা এমন, তাদের যে ত্রিভুজ গঠন করবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে, 0 আসবে, রাইট? সমরেখার শর্ত হচ্ছে যদি তুমি একটা ত্রিভুজ তৈরি করো সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত আসবে, 0 আসবে। সমরেখার কন্ডিশনই হচ্ছে এই 3টা বিন্দু যদি সমরেখা তাদের দিয়ে যে ত্রিভুজ গঠন করবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল 0 হবে। আচ্ছা, সো এখন তুমি যদি এটা ক্ষেত্রফল বের করতে চাও তোমার জন্য অনেক কষ্ট হয়ে যায়। সো আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে ঢাল দিয়ে বের করা যায়। আচ্ছা, যখন 3টা বিন্দু সমরেখ হয় তাদের প্রত্যেকটা অংশে ঢাল ইকুয়াল হয়। কিরকম, ধরো একটা রেখা আছে
এ রেখার উপর দুইটা পয়েন্ট চিন্তা করো, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট। আচ্ছা, আমি বললাম যেহেতু এ বি সি এই তিনটা বিন্দু একই রেখার উপর অবস্থান করে, তাহলে তো এরা সমরেখ, এই তিনটা বিন্দু কি সমরেখ। তাহলে তুমি কি এটা বলতে পারো এই এ বি অংশের ঢাল, মানে এই এ বি অংশের ঢাল যা কথা, বিসি অংশের ঢালও কি সেম কথা। এটাও বলা যায় পুরো এসি অংশের ঢাল বলা যায়। তিনটা বিন্দু যেহেতু একই রেখার উপর অবস্থান করে, তাহলে এবি অংশের ঢাল, বিসি অংশের ঢাল আর এসি অংশের ঢাল কি হবে, ইকুয়াল হবে, রাইট, বলা যায়। তাহলে আমার এই ম্যাথটা আমি এভাবেই সলভ করবো। বেসিক্যালি আমি যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে কাজ করব। প্রথমে এই একটা পয়েন্ট নিয়ে একটা ঢাল বের করব, এই দুটা পয়েন্ট নিয়ে, পরে আর এই দুটা পয়েন্ট নিয়ে কাজ করে আরেকটা ঢাল বের করবো, তারপর দুটো ইকুয়াল করবো, দেখবা কি এর মান বের হয়ে গেছে, কাজ শেষ। ওকে, সো প্রথম দুটো পয়েন্ট নিয়ে যদি আমি ঢাল বের করি তাহলে কি হবে দেখো, উপরে আসবে কোটিদ্বয়ের অন্তর, উপরে আসবে কি কোটিদ্বয়ের অন্তর, দ্যাট মিনস 2 মাইনাস মাইনাস 5, 2 মাইনাস মাইনাস 5, আর নিচে আসবে কি ভুজ দ্বয়ের অন্তর, তাহলে মাইনাস কে মাইনাস 0। মানে এটা এ চিন্তা করো, এটা বি চিন্তা করো, এটা সি চিন্তা করো, তাহলে আমি এ বি অংশের ঢাল বের করতেছি। এরপর কি বিসি অংশের ঢাল বের করো, তাহলে বিসি অংশের ঢাল কত আসবে, উপরে কোটি দেওয়ার অন্তর, তাহলে -5 -3, -5 -3, আর নিচে হচ্ছে ভুজ দেওয়ার অন্তর, তাহলে 0 মাইনাস এটা করবো, তাহলে এটা আসবে। ওকে, এখন যোগ বিয়োগ করার কাজ ভাই পারবা। এটা এখানে কত আসবে, 7 আসবে, রাইট। 2 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 + 5 হচ্ছে 7, 7 দিয়ে a কে -2 গুণ করতে হবে, তাহলে কত আসবে 7k - 14 ইকুয়ালস টু, দেখো এখানে -8 আর এখানে -k, সো গুণ করলে কি হবে +8k, ঠিক আছে। তাহলে 8k থেকে 7k বিয়োগ করলে k থাকে, তাহলে k এর মান চলে আসবে -14, তাই না, k এর মান -14। সো এটা বুঝতে পারছো আই হোপ। তাহলে আমার কাজ হচ্ছে ভাই একদম সিম্পল রোল, এখানে হচ্ছে আমি দুইটা অংশের ঢাল বের করব, দেন এই দুটা ইকুয়াল লিখব, তাহলে আমার কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর কি বলছে, বৃত্ত চ্যাপ্টার সরলরেখা থেকে এই 2-3টা কোশ্চেন নিয়ে আসছে, সহজ কোশ্চেন আসছে, কঠিন কিছু আসে না। আসলে তো মানে ভার্সিটি মানে এই ইউনিটের কোশ্চেনগুলো তোমার 15টা বা যদি 20টা থাকে, এর মধ্যে 80% বা 90% খুব কমন কোশ্চেনই দেয়, আর কিছু অঙ্ক চেঞ্জ করে। সো মানে কোশ্চেন ব্যাংকগুলো যদি খুব ভালো করে পড়ে যাও, খুব ভালো করা সম্ভব, ঠিক আছে। বাট ওই যে একটু প্র্যাকটিস বেশি করে করতে হবে। আচ্ছা, এরপর কি বলছে, কোনো বৃত্তের কেন্দ্র যদি 5,3 হয়, কি দেওয়া আছে, বৃত্তটা কেন্দ্র দেওয়া আছে, ভালো কথা। এরপর কি বলছে, তার একটি ব্যাসের এক প্রান্ত যদি এটা হয়, অপর প্রান্তের স্থানাঙ্ক বের করো। কোশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পারছো, মানে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া, ব্যাসের এক প্রান্ত বিন্দু দেওয়া, আরেক প্রান্তের স্থানাঙ্ক বের করতে হবে। তাহলে দেখো ছবিটা দেখো, আমি তোমাকে পুরো থিওরিটাই বুঝাই দিচ্ছি, তোমার যেন ভুল না হয়। হ্যাঁ, এ হলো একটা বৃত্ত, চিন্তা করো। ওকে, দেখো এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, ধরে নাও এই সি হচ্ছে এই বৃত্তের কেন্দ্র, কত সেটা 5,3। আচ্ছা, এই বৃত্তের একটা ব্যাস ধরো এবি, এটা হচ্ছে আমার একটা ব্যাস এবি। তো এখন কোশ্চেনে বলছে ব্যাসের এক প্রান্ত হচ্ছে 5,-5, এই যে এক প্রান্ত 5,-5। সো আমি ধরে নিচ্ছি এ পয়েন্টটা হচ্ছে 5,-5, এতটুকু আমরা বুঝছি। এখন আমার কোশ্চেনে বলছে ব্যাসের যে আরেকটা প্রান্তবিন্দু আছে বি, এ তো দেওয়া, আরেক প্রান্তবিন্দু যে বি আছে, এই বি প্রান্তবিন্দুর স্থানাঙ্ক কত, মানে বি প্রান্তবিন্দুর এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো কত, সেটা আমাকে বের করতে হবে। সো আমি কিভাবে করব ভাই, একদম সহজ। দেখো এই এসি কি আলটিমেটলি বৃত্তের ব্যাসার্ধ আর না, এই এসি কি বৃত্তের ব্যাসার্ধ আর, আবার বিসি কি বৃত্তের ব্যাসার্ধ আর না, তাহলে এসি আর বিসি কি পরস্পর সমান, এটা তো জানো, ছোটবেলা থেকে জানো, এসি আর বিসি কি পরস্পর কি হবে, সমান হবে। তার মানে কি বলা যায়, সি বিন্দু এ বি এর মধ্যবিন্দু, সি বিন্দু এ বি এর মধ্যবিন্দু বলা তো যায়, সি বিন্দু এ বি এর মধ্যবিন্দু, কজ এ বি হচ্ছে বৃত্তের ব্যাস, সি হচ্ছে কি বৃত্তের কেন্দ্র, তাহলে এই সি বিন্দুটা এ বি কে সমান দুই ভাগে ভাগ করবে, তাহলে এসি আর বিসি সমান, দ্যাট মিনস সি হচ্ছে এ বি এর মধ্যবিন্দু, রাইট। এখন আমার কাজ হচ্ছে মধ্যবিন্দুর ভুজ মানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া, এক পাশের স্থানাঙ্ক দেওয়া, আরেক পাশের স্থানাঙ্কটা বের করতে হবে। সো আমি এটা ধরে নিচ্ছি
এক্স কমা ওয়াই। আমি দুইটা প্রসিডিউর দেখাবো, আগে দেখাই তোমরা যেটা কলেজ থেকে করে আসছো। আরেক প্রান্তের স্থানাঙ্ক আমি এক্স কমা ওয়াই ধরবো। এখন কি করতে হয়, ওই যে ছোটবেলায় মধ্যবিন্দুর ফর্মুলা পড়ে আসছো, কি ছিল জানি, x1 প্লাস x2 বাই 2, আর কি ছিল y1 প্লাস y2 বাই 2। এটা কি আমার মধ্যবিন্দুর ভুজ, এটা হচ্ছে মধ্যবিন্দুর কোটি, রাইট? মধ্যবিন্দু ভুজের ফর্মুলা কি, প্রান্তবিন্দু দুটার ভুজের যোগফল বাই 2 আর প্রান্তবিন্দু দুটার কোটির যোগফল বাই 2 হচ্ছে মধ্যবিন্দুর কোটি। ওকে, সো আমরা এই ফর্মুলাটা বেসিক্যালি এখানে ইউজ করব। তো আমাকে বলো মধ্যবিন্দুর ভুজ কত এখানে, মধ্যবিন্দুর ভুজ হচ্ছে 5, মধ্যবিন্দুর ভুজ হচ্ছে 5। তাহলে আমি লিখতে পারি কি, মধ্যবিন্দুর ভুজ 5 ইকুয়ালস টু প্রান্তবিন্দু দুটার ভুজের যোগফল বাই 2, তার মানে 5 প্লাস এক্স ওভার 2। এটা আমরা বলতে পারি, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। ওকে, এরপর কি ছিল মধ্যবিন্দুর কোটি, এই যে y1 প্লাস y2 বাই 2, মধ্যবিন্দু কোটি কত 3, তাহলে 3 ইকুয়ালস টু -5 প্লাস y2। এটা ডান। এখন এখান থেকে আমি x এর মান বের করে ফেলবো। সো x এর মান হচ্ছে 5, 5 দুগুণে 10 -5, 3 দুগুণে 6, 5 11, তাহলে x এর মান আসবে 5,11। x আর y এর ভ্যালু 5,11, দ্যাট মিনস অপর প্রান্তের স্থানাঙ্ক হচ্ছে 5,11। এটা নিয়ে আমাদের কোনো কনফিউশন থাকার কথা না, বুঝছি? এখন কথা হচ্ছে এই জিনিসটা আরো সহজে করা যায় কিরকম ভাই? আচ্ছা, খেয়াল করি, আমরা এই ABC এটাকে আমরা একটা রেখা হিসাবে নিয়ে ফেলি আগে, দ্যাট মিনস মানে একই রেখার উপর নেই, সি এটা হচ্ছে বি, এ প্রান্ত দেওয়া 5,-5, সি দেওয়া 5,3, বি বের করতে হবে, তাই না? আচ্ছা, আমাকে বলো এসি আর বিসি কি পরস্পর সমান? তার মানে হচ্ছে এ থেকে সিতে যাইতে এক্স এর মানের যত পরিবর্তন হবে, সি থেকে বিতে যেতে এক্স এর মানের পরিবর্তন ঠিক ততই হবে। কথাটা কি হজম করতে পারছো? এসি আর বিসি যেহেতু সমান, তার মানে হচ্ছে এ থেকে সিতে যাইতে এক্স এর মানের পরিবর্তন যত হবে, সি থেকে বিতে যাইতে এক্স এর মানের পরিবর্তন ঠিক ততই হবে। খেয়াল করো, এ থেকে সিতে এক্স এর মানে কোনো চেঞ্জ হয়েছে? এখানে 5, এখানেও 5, কোনো চেঞ্জ হয় নাই। তার মানে সি থেকে যখন বিতে যাবা তখন এক্স এর মানের কোনো পরিবর্তন হবে না, তাহলে মানটা 5ই থাকবে। ঠিক আছে, ডান। এরপর আসো কোটির মানগুলো দেখো, এ থেকে সিতে যেতে কোটির মানের চেঞ্জ কত? এখানে -5 ছিল, এখানে +3, তাহলে চেঞ্জ কত হয়েছে? সো চেঞ্জ বের করা সবচেয়ে সহজ হচ্ছে ফাইনাল পয়েন্ট মাইনাস ইনিশিয়াল পয়েন্ট, এইটা ইউজ করবো। মানে ফাইনালটা থেকে ইনিশিয়ালটা বিয়োগ করবো, তার মানে 3 থেকে -5 বিয়োগ করবো, তাহলে কত আসবে? +8। দ্যাট মিনস এ থেকে সিতে যেতে তোমার +8 পরিমাণ ইউনিট বেড়ে গেছে, +8 ইউনিট বেড়ে গেছে। তাহলে অবশ্যই সি থেকে যখন বিতে যাবা তখনও ওয়াই এর মান +8 বাড়বে, তার মানে 8 আর 3 যোগ করলে 11 আসবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 5,11। সো এটা সবচেয়ে সহজ প্রসিডিউর, এভাবে তুমি করে ফেলতে পারো। মানে এসি আর বিসি যেহেতু সমান, তাহলে এসি অংশে এক্স এর মানের যত পরিবর্তন হবে এ থেকে সিতে যেতে, সি থেকে বিতে যেতে এক্স এর মানের পরিবর্তন ঠিক তত হবে। সেম কথা ওয়াই এর মানের জন্য। ওকে, ডান। 5,11 দেওয়া। আচ্ছা, এই অঙ্কটার দিকে খেয়াল করি কি বলছে। ওই বৃত্তটি, এই যে একটা বৃত্তের ইকুয়েশন দেওয়া আছে, দেখো x-7 হোল স্কয়ার y-8 হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। আচ্ছা, এই বৃত্তটি যদি -1,2 বিন্দুগামী হলে ব্যাস নিচের কোনটি? দ্যাট মিনস আমাকে ব্যাসের মানটা বের করতে বলছে। আচ্ছা, ব্যাসের মান কখন বের করতে পারবো? যদি আমি ব্যাসার্ধ জানতে পারি। তো দেখো এই কোশ্চেনে ব্যাসার্ধটা আননোন, এ স্কয়ার, ব্যাসার্ধের স্কয়ার, মানে এ হচ্ছে এই বৃত্তের ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধটা দেয়া নেই কোশ্চেনে, বাট ব্যাসার্ধটা বের করা যায়, কোশ্চেনে ক্লু দেওয়া আছে। কিরকম? বৃত্তের ইকুয়েশনটা দিয়ে বলছে এই বৃত্তটা হচ্ছে এই বিন্দুগামী। দ্যাট মিনস এই বৃত্তের পরিধির উপর ওই বিন্দুটা আছে, যেহেতু ওই -1,2 বিন্দুটা এই বৃত্তের পরিধির উপর অবস্থান করে, তার মানে হচ্ছে এই -1,2 পয়েন্ট দিয়ে এই বৃত্তের ইকুয়েশনটা সিদ্ধ হবে। তার মানে আমি এক্স এর জায়গায় -1 বসাতে পারবো, ওয়াই এর জায়গায় 2 বসাতে পারবো। সো আমি এক্স এর জায়গায় -1 বসাই আর ওয়াই এর জায়গায় 2 বসাই দিই, তাহলে দেখো কি হয়। তাহলে এক্স এর জায়গায় -1, তাহলে -1 -7 হোল স্কয়ার প্লাস ওয়াই এর জায়গায় 2 বসাবো, তাহলে 2 - 8 হোল স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার।
তাহলে এ এর মানটা বের করা যাবে। সো এ এর মান কত আসবে দেখো, 7 আর 1 8, 8 8 64, আর এখানে হচ্ছে 6, 2 থেকে 8 গেলে -6, তাহলে 36, তাহলে 64 আর 36 যোগ করলে 100 হয়, তাহলে এ স্কোয়ারের মান হচ্ছে 100, তাহলে এর মান কত 10। দেখো এ স্কোয়ারের মান আসে 100, এখানে -8 স্কোয়ার করলে 64, এখানে 6 স্কোয়ার করলে 36, 64 আর 36 যোগ করলে 100, এখান থেকে বলো এর মান হচ্ছে 10, এর মান 10, তাহলে এর মান 10 পেয়ে গেছো। এর মানটা কি, এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এই বৃত্তের ব্যাস কি হবে, ব্যাসার্ধের ডাবল, তাহলে ব্যাস হচ্ছে টোয়াইস আর, মানে টোয়াইস এ, দ্যাট মিনস 2 × 10 20, তাহলে অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি। বুঝা গেছে, একদম সহজ। ওকে, আরেকটা অঙ্ক খেয়াল করি আমরা, কি বলছে, মূল বিন্দুগামী একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,4 বিন্দুতে অবস্থিত, বৃত্তটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত হবে। মূল বিন্দুগামী একটি বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,4, হ্যাঁ বৃত্তের কেন্দ্র হচ্ছে 3,4 বিন্দুতে অবস্থান করে, আর বৃত্তটা হচ্ছে মূল বিন্দুগামী। দুটো কথা বুঝতে পারছো, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে মানে সি দেওয়া, আর বৃত্তটা আমার 0,0 পয়েন্ট দিয়ে যায়। ওকে, এই দুটো কথা আমরা নোট ডাউন করলাম। তারপর কি বলছে, বৃত্তটি দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত, বৃত্তটি দিয়ে এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ কত। আচ্ছা খেয়াল কর, আমার ফর্মুলা কি ছিল, এক্স অক্ষের খণ্ডিতাংশের ফর্মুলা, এক্স অক্ষের খণ্ডিতাংশ বের করার ফর্মুলা ছিল আমার 2√g² - c, তাই না। তাহলে আমার যদি এক্স অক্ষের খণ্ডিতাংশ বের করতে চাই, আমাকে অবশ্যই এই জি আর সি এর মান জানা থাকা লাগবে, তাহলে তো আমি এই ইকুয়েশনটা ইউজ করে মানটা বের করে ফেলতে পারবো। এতটুকু আমাদের ক্লিয়ার। তাহলে আমার কাজ হচ্ছে এখন যে কোনোভাবে হোক জি আর সি এর মান বের করবো। তাহলে কিভাবে বের করা যায়, দেখো কোশ্চেনে বলছে প্রথমে কি, বৃত্তটা মূল বিন্দুগামী, যেহেতু বৃত্তটা আমার মূল বিন্দুগামী তাহলে অবশ্যই সি এর মান 0 আসে, এটা আমরা জানি। এই যে বৃত্তের যে আদর্শ সমীকরণ ছিল x² + y² + 2gx + 2fy + c = 0, এখানে যেহেতু যদি বৃত্তটা মূল বিন্দুগামী তাহলে এক্স এর জায়গায় 0 বসবে, ওয়াই এর জায়গায় 0 বসবে, দেখবা সি এর মান 0 আসবে। যদি সি এর মান 0 আসে তাহলে আমরা বলবো হচ্ছে বৃত্তটা মূল বিন্দুগামী, রাইট। তাহলে আমি এখান থেকে বলতে পারি সি এর মান 0। তাহলে এখন পড়ে থাকলো এই বেচারা জি, জি কি ছিল, বৃত্তের কেন্দ্রের ভুজের মান, তাই না। এই যে জি কি ছিল, বৃত্তের কেন্দ্র কত ছিল, বৃত্তের কেন্দ্রের ইয়া ছিল হচ্ছে -g, -f, তাহলে বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, রাইট। সো ওই -g এর স্কোয়ার করলে তো ওই জি স্কোয়ারই আসবে, সমস্যা তো নাই। তাহলে আমার বৃত্তের কেন্দ্র যদি দেওয়া থাকে 3,4, তার মানে কি -g এর মান দেওয়া আছে 3 আর -f এর মান দেওয়া আছে 4, তাহলে এই জাস্ট এই ভ্যালুগুলো ইকুয়েশনে বসায় দাও। তাহলে বসায় দিলে কি আসবে দেখো, এক্স অক্ষের খণ্ডিতাংশ 2√g² - c, দেখো 2√, -g এর ভ্যালু 3, তাহলে g এর মান -3 বলবা, -3² -0, c এর মান যেহেতু 0, তো কাজ করলে 2 × 3 মানে 6, তাহলে অ্যান্সার কত, ডি নাম্বার, রাইট। অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। ঠিক আছে। আচ্ছা এখন তোমার যদি কোশ্চেনে কখনো বলতো বৃত্তটি দিয়ে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বের করো, তাহলে কি করতাম বলো তো। যদি আমাকে বলতো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ বের করো, যদি বলতো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, সো গত বছর 24-25 এই অঙ্কটা আসছে এক্স অক্ষের খণ্ডিতাংশ, তোমার বেলা বলতে পারে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, তাহলে সিম্পল 2√f² - c বের করবো। ঠিক আছে, এফ এর মান কত, ওই যে -4, -f এর মান 4, তাহলে এফ এর মান -4, অথবা 4 দিয়ে ক্যালকুলেশন করলেও হয়, কজ স্কোয়ার হয়তো পজিটিভ নাম্বারই আসে। ঠিক আছে, 80 এর মান তো 0, তাহলে তো পারা যাবে। ওকে, এবার আসো আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারে কি কি অঙ্ক আসছে খেয়াল করি। এখানে কি দেওয়া আছে দেখো তো, cos³ থিটার ভ্যালু দিয়ে দিছে। ওকে গুড, একটা সমীকরণ বলছে এই সমীকরণে x = y হলে থিটার মান কত হবে। আচ্ছা তাহলে আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনে তুমি x = y বসাও। তাহলে দেখো ইকুয়েশনটা কি দেওয়া, cos³ থিটা = x + y² / 4xy। তাহলে তুমি এখন x আর y, x = y বসাই দাও, x = y হলে কি হবে দেখো তো, cos³ থিটা = x = y বসাও, তাহলে y + y² / 4 × y × y, x এর জায়গায় y বসাই দিচ্ছি, x = y যেহেতু, তাহলে x এর জায়গায় y বসাই দিচ্ছি। তাহলে কাজ করলে কি আসে দেখো তো, উপরে 2y তার স্কোয়ার আর নিচে হচ্ছে 4y², তাহলে কাটাকাটি করলে 1,
2 এর স্কোয়ার করলে 4 আর নিচে 4 কেটে যাবে, 1 থাকবে। তাহলে আমাকে বলো তাহলে কস থিটা মান কত আসবে? অবশ্যই 1, কিউব রুট 1 করলে তো 1ই আসবে। তাহলে আমাকে বলো থিটার মান কত আসবে? থিটার মান অবশ্যই বলবা 0 ডিগ্রি। তাহলে কস থিটার মান 0 আসতেছে, মানে কস থিটার মান 1 আসছে, তাহলে থিটার মান হচ্ছে 0 ডিগ্রি। ঠিক আছে, থিটার মান 0 ডিগ্রি। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে গিয়া প্রথমটা। ঠিক আছে, বুঝতে পারছি? বুঝা গেছে নিশ্চয়ই। আরেকটা জিনিস মনে রাখবা, আমরা তো জাস্ট একটা ভ্যালু বের করছি, যে আবার চ্যাপ্টার 7-এ গিয়ে পড়ছিলাম কি বিপরীত ত্রিকোণমিতিতে সমীকরণের সাধারণ সমাধান। তখন কস থিটা মান যদি 1 হয় তাহলে থিটা মান কি হইতে পারতো? ওগুলো একটু মনে করার চেষ্টা করবা, তাহলেই হবে। ওগুলো একটু মনে করার চেষ্টা করবা, তাহলে তুমি বুঝে যাবা কোথায় কোথায় সমস্যা আছে তোমার। ঠিক আছে, থিটা মান কত আসে তখন? অনেক সময় ওগুলো অপশনে থাকতে পারতো। এখানে কি দেওয়া আছে? tan স্কোয়ার থিটা যোগ sec থিটা ইকুয়ালস টু -1 হলে এই লিমিটের মধ্যে 0 থেকে 2π এর মধ্যে আমাকে কি লাগবে? থিটার মান বের করতে হবে, রাইট? আমাকে কি বের করতে হবে? থিটার মান বের করতে হবে। সো কীভাবে করবো? দেখো, অপশন টেস্ট করে আমরা আগাবো, এটা হচ্ছে আমাদের জন্য বেস্ট অপশন। দেখো, তুমি যদি থিটার মান পাই এখানে বসায় দাও, এই থিটার মান পাই এই জায়গায় বসায় দাও, তাহলে কি আসে দেখো তো? tan স্কোয়ার থিটা মানে tan পাই এর স্কোয়ার, রাইট? মানে থিটা মান পাই ওই জায়গায় বসায় দাও, তাহলে কি আসবে? tan স্কোয়ার পাই প্লাস sec থিটা। দেখো এই মানটা কত আসে? এই মানটা যদি -1 আসে তাহলে আমার এ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার হবে। তাহলে এখানে মানটা বসাও তো, tan 180 ডিগ্রি মান কত? 0, তাহলে 0 স্কোয়ার। sec 180 ডিগ্রি মান কত হবে? cos 180 মান কত? -1, তাহলে sec 180 কি হবে? cos 180 মানের উল্টাটা, দ্যাট মিনস 1/-1, কাজ করলে -1 আসবে। তাহলে কি মিলছে না? ডান পাশ। তাহলে অ্যান্সার হচ্ছে এ নাম্বার। কথা শেষ। বুঝা গেছে? আমি কি করলাম? অপশন টেস্ট করলাম। এখন তুমি বাকিগুলো বসায় দেখবা। 90 ডিগ্রি যদি বসাও, tan 90 কে অসংজ্ঞায়িত, ইনফিনিটি আসবে। সো ইনফিনিটি তো আসলে তো মিলবে না, তাই না? তারপর কি π/4 বসায় দেখো, tan 45 মান 1, তাহলে 1, আর এখন sec 45 কত হবে? √2, তাই না? তাহলে 2 হবে। হ্যাঁ, √2 হবে, তাহলে √2 + 1 আসবে, বাট অ্যান্সার আছে -1, মিলতেছে না। 3π/2 বসায় দেখো, দেখবা মিলতেছে না। বুঝা গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যারা এখন ওই পুরো প্রসেস জানতে চাও, কি করবা? আগের নিয়মে করলে, আগের নিয়মে করার দরকার নাই, বাট আমি তোমাকে বলে রাখি অনেক সময় কাজে লাগতে পারে। tan স্কোয়ার থিটা প্লাস sec থিটা ইকুয়ালস টু -1। এই ট্যানকে আমরা সেকে নিয়ে যাব। দেখো এখানে দুইটা ত্রিকোণমিতিক রাশি আছে, আমার কাছে হচ্ছে একটা কমন রাশিতে নিয়ে যাও। তাহলে কি করতে হবে? ট্যান থেকে সেকে যেতে হবে। তাহলে কিভাবে যাব? sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মান কত? 1। তাহলে আমি যদি tan স্কোয়ার থিটা মান বের করতে চাই, তাহলে হবে sec স্কোয়ার থিটা -1 প্লাস sec থিটা ইকুয়ালস টু -1। তাহলে এখান থেকে sec থিটা কমন নেব, তাহলে sec থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে sec থিটা মান 0, ওইটা একটা অ্যান্সার হবে, আরেকটা হচ্ছে sec থিটা মান -1। সো এই দুটা ধরে আমাদের কাজ করলেই দুটা অ্যান্সার চলে আসবে। ওকে, ডান। cos 20 ডিগ্রি মান যদি x হয় তাহলে sin 40 ডিগ্রি মান কত? ঠিক আছে, cos 20 ডিগ্রি মান x হলে sin 40 ডিগ্রি মান কত? এখানে একটা জিনিস খেয়াল করো তো বাচ্চারা, এখানে অ্যাঙ্গেলটা কত? 20, এখানে অ্যাঙ্গেলটা কত হয়ে গেছে? 40। তার মানে কি অ্যাঙ্গেলটা ডাবল হয়ে গেছে না? 2x হয়ে গেছে, রাইট? অ্যাঙ্গেলটা ডাবল হয়ে গেছে। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেল ডাবল হয় এমন কোনো ফর্মুলার কথা মনে পড়ে? মনে করো তো, অ্যাঙ্গেল ডাবল হয়, একটাই ফর্মুলা আছে তোমার বইয়ে, সেটা হচ্ছে সাইন টুয়াইস। একটা না, তিনটা আছে। সেটা ফর্মুলা কি ছিল? 2 sin a ইন্টু cos a, রাইট? এখন খেয়াল করো, সাইন 40 ডিগ্রিকে এভাবে লেখা যায় না? সাইন 40 ডিগ্রি, হ্যাঁ, সাইন 40 ডিগ্রি এটাকে এভাবে লেখা যায় সাইন 2 ইন্টু 20 লেখা যায়। সাইন 40কে সাইন 2 ইন্টু 20, 20 দুগুণে তো 40 হয়। তার মানে এখন যদি ফর্মুলাটা ইউজ করো তাহলে আসবে 2 sin 20 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি। ফর্মুলা ইউজ করলাম সাইন 2 ইন্টু a, এটা হচ্ছে আমার a, এটা সেই a, তাহলে সাইন 2a, 2 sin a cos a, মানটা বসাইছে। এখন বাকি কাজ করো, cos 20 ডিগ্রি মান কত? x দেওয়া, সো এখানে x বসবে। তাহলে আমার লাগবে হচ্ছে সাইন 20 ডিগ্রির ভ্যালু। তাহলে সাইন 20 মান কিভাবে বের করবো? দেখো, ছোট্টবেলা ফর্মুলা শিখে আসছিলা, ফর্মুলা কি শিখছিলাম ভাইয়া? ছোট্টবেলা ফর্মুলা শিখছিলা হচ্ছে সাইন স্কোয়ার থিটা যোগ cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, রাইট? আচ্ছা, এটা ছোট্টবেলা ফর্মুলা শিখছিলাম। তাহলে আমাকে বলো সাইন থিটার মান কত আসবে? √1 - cos স্কোয়ার থিটা।
কারণ আমি cos থিটার মান জানি, তাহলে sin থিটার মান এখান থেকে বের করা যায়। সো আমি এই কাজটাই করবো। দেখো আমার লাগবে sin 20 ডিগ্রি, তাহলে এটাই কষ্ট কি লিখবা √1 মাইনাস cos স্কোয়ার 20 ডিগ্রি। তো মানগুলো বসায় দাও, √1 মাইনাস cos 20 মান হচ্ছে x, তাহলে √1 মাইনাস x স্কোয়ার। তাহলে এই জায়গায় sin 20 জায়গায় কি বসবে, √1 মাইনাস x স্কোয়ার। তাহলে দেখতে কেমন লাগবে, 2x √1 মাইনাস x স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। sin 2 এর ফর্মুলা ইউজ করলাম, কাজ হয়ে গেছে। 2x √1 মাইনাস x স্কোয়ার। দেখো এই সি নাম্বার আর ডি নাম্বার অপশনটা কিন্তু দেখতে একই রকম, খেয়াল করছো? সি আর ডি নাম্বার অপশনটা দেখতে কিন্তু একই রকম অলমোস্ট, তাহলে এই জায়গায় চেঞ্জ হয়েছে √এর ভিতরে। সো মনের আবেগে, মনের আনন্দে আমি অঙ্কটা করতে পারছি, ইয়েস। তুমি এখানে দেখা আসবে তা কিন্তু হবে না। অ্যান্সার হচ্ছে সি। সি আর ডি এর মধ্যে ব্যাপক পার্থক্য আছে। এখানে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার, এখানে হচ্ছে x স্কোয়ার মাইনাস 1। ঠিক আছে, একটু খেয়াল রেখো। পরীক্ষা হলে আবেগ কন্ট্রোল করতে হবে, বুঝছো? আবেগ দিয়ে জীবন চলে না, আবেগ দিয়ে জীবন চলে না, আবেগ কন্ট্রোল করা শিখতে হবে। আচ্ছা এখানে খেয়াল করো, লিমিট x টেন্ডস টু 0 হলে e⁻x/x এর মান কত? এটা তো সবার মুখস্থ 1, তাই না? এটা কি অ্যান্সার 1 না? বাট এটা কেমনে হয়েছে বলো তো? সিম্পল, দেখো লপিটাল রুলটা তোমাকে এখানে শিখাই দিচ্ছি। পরীক্ষা আসে নাই যদিও, এটা একটা সূত্র ছিল। বাই দ্য লপিটাল রুল কিভাবে ইউজ করতে এটা তোমাকে শিখাই দিই। তোমার প্রথম কাজ হচ্ছে এই যে x টেন্ডস টু 0 বলছে না, এই x এর মান 0 ধরে যে ফাংশনটা দেওয়া আছে সেখানে বসাই দিবা। কি বললাম? x এর মান 0 বসায় যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনে x এর মান 0 বসাই দিবা। তাহলে যদি আমি x এর মান 0 বসাই তাহলে কি আসবে, e⁻0 0, তাই না? আচ্ছা কি আসছে, e⁻0/0। আচ্ছা e⁻0 এর ভ্যালু হচ্ছে 1, কাজ হচ্ছে না। আচ্ছা এটা না লপিটাল দিয়ে করতে হয় না, এটা হচ্ছে লপিটাল দিয়ে করে না, এটা হচ্ছে গিয়ে আছে তোমার ধারা আছে e⁻x এর ধারা, সেই ধারা দিয়ে করতে হয় ম্যাথটা। আচ্ছা তোমাকে আমি লপিটালটাও শিখাই দিচ্ছি, প্যারা নিও না। দেখো এই অঙ্কটা হয়েছে কি হবে একটু জেনে রাখো। e⁻x এর ভ্যালু কত আসবে, ওই যে ধারা আছে 1 + x/1 ফ্যাক্টোরিয়াল x² / 2 ফ্যাক্টোরিয়াল চলতে থাকবে, রাইট? আর নিচে হচ্ছে x আছে। ডান এতটুকু? এখন খেয়াল করো, সো উপরে তো আমাদের 1 থেকে যাচ্ছে, তাই না? আচ্ছা কিছু কি বাদ গেছে নাকি এখানে? আচ্ছা এখানে মনে মেবি একটা কিছু একটা বাদ আছে, বুঝছো? e⁻x-1 হবে, কোশ্চেনে ভুল আছে। e⁻x-1 হবে, কোশ্চেনে একটু ভুল আছে, খেয়াল করো। এখানে e⁻x-1 হবে, তাই তো বলি এরকম অঙ্ক কিভাবে হয়? e⁻x-1 হবে, মানে এরকম ছিল কোশ্চেনটা, লিমিট x টেন্ডস টু 0 e⁻x-1/x, এটার মান কত? ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, এখন আমি যেটা লপিটাল রুলের কথা বলতেছিলাম সেটা ইউজ করার মেইন উদ্দেশ্য, মেইন কন্ডিশন হচ্ছে যেই তোমার ভগ্নাংশটা থাকবে অবশ্যই ভগ্নাংশকারের কিছু থাকতে হবে। সো সেই ভগ্নাংশে ফরম্যাটটা হবে 0/0 অর ∞/∞, 0/0 অর ∞/∞, এরকম ফরম্যাট থাকলে আমরা লপিটাল রুল ইউজ করব। ঠিক আছে, লপিটাল রুল ইউজ করব, বুঝতে পারছি? তাহলে কিভাবে ইউজ করতে হয় খেয়াল করো। তুমি x এর মান 0, মানে x টেন্ডস টু 0 দেওয়া আছে না, সেটাকে আমি x = 0 ধরে আমি এই ইয়াতে বসাই দেবো, ফাংশনটায় বসাই দেবো আমার। সো x এর মান যদি 0 হয় তাহলে কি আসবে, e⁻0-1/0, দ্যাট মিনস উপরে 1 - 1 নিচে 0, দ্যাট মিনস 0/0। তাহলে আমার ইয়াটা কি আসতেছে, 0/0 ফরম্যাটে আসতেছে। সো যদি 0/0 ফরম্যাটে আসে তাহলে আমরা লপিটাল রুল ইউজ করতে পারবো। সো কিভাবে ইউজ করে, সিম্পল কাজ, খেয়াল করো। তোমার যে ভগ্নাংশটা দেওয়া থাকবে সেই ভগ্নাংশের যে হর আছে, হর কত, x। সো x কে তুমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে অ্যান্সার আসবে কত, 1। e⁻x, এটাকে x এর রেসপেক্টে করো, তাহলে কত আসবে, e⁻x, 1 কে করলে 0। দ্যাট মিনস লব এবং হর প্রত্যেককে আলাদা করে আমার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। কার রেসপেক্টে করবো, যেটার ভ্যালু টেন্ডস টু 0 দেওয়া আছে তার রেসপেক্টে করবো। এখানে x টেন্ডস টু 0 দেওয়া আছে, সেজন্য আমি লবকে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি আর হরকেও x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করছি। সো লবকে করলে e⁻x-0 নিচে 1। এবার তুমি x এর মান 0 বসায় দাও, এই যে x এর মান যে 0 আছে, x টেন্ডস টু 0, ওই x এর মান 0 এখানে বসায় দাও, তাহলে কি আসবে, e⁻0-0 তার মানে 1/1। তাহলে এটা কি একটা ফাইনাইট নাম্বার না, অনির্ণয় বা 0/0 বা ∞/∞ আসে নাই। দ্যাট মিনস এটা যেহেতু একটা ফাইনাইট নাম্বার, সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। যদি ফাইনাইট নাম্বার না হতো তাহলে তোমাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করা লাগতো। ঠিক আছে, ওকে, ডান।
এটা ভুল আছে ভাই, e⁻x-1 হবে। আচ্ছা y ইকুয়ালস টু মডুলাস অফ x হলে, আচ্ছা এখানে বলছে y ইকুয়ালস টু মডুলাস অফ x যেখানে x এর ভ্যালু হচ্ছে লেস দেন 0, তাহলে আমার dy/dx এর ভ্যালু কত? আচ্ছা একটা কথা খেয়াল রাখবা, y ইকুয়ালস টু যদি মডুলাস অফ x হয়, মানে এই মডুলাস ফাংশনের ডেফিনেশনটা মনে আছে নিশ্চয়ই। সো এই মডুলাস x ফাংশনের ভ্যালু দুইটা হয়, একটা হচ্ছে প্লাস x আর একটা হচ্ছে মাইনাস এক্স। প্লাস এক্স কখন? যখন x এর ভ্যালু গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 হয়, আর মাইনাস এক্স কখন? যখন x এর ভ্যালু লেস দেন 0 হয়। জিনিসটা কীরকম খেয়াল করো, তুমি যদি এই x এর জায়গায় 2 বসাও, মডুলাস অফ 2 বের করতে চাও, তাহলে কি হবে বলো তো? এটা মান কি হবে? এই যে এখানে x কত 2 না, এই 2 কি 0 থেকে বড়, তাহলে অ্যান্সার আসবে +2। বাট এখন যদি এরকম হয় x এর জায়গায় আমি -2 বসালাম, এই x এর জায়গায় -2 বসালাম, তাহলে অ্যান্সারটা কত আসবে? সিম্পল ফর্মুলা কি -x, তাহলে -x কত -2 +2। দ্যাট মিনস এই যে আমরা বলি না মডুলাস ফাংশনে আউটপুট অলওয়েজ পজিটিভ হয়, যদি পজিটিভ ভ্যালু ইনপুট দাও পজিটিভ আসবে, নেগেটিভ ভ্যালু ইনপুট দিলে মাইনাস ইন্টু ওই নেগেটিভ ভ্যালুটা, মানে ওইটাকে পজিটিভ করার জন্য সামনে একটা মাইনাস আসে। বুঝা গেছে? তাহলে আমার যখন x এর ভ্যালু লেস দেন 0 আসবে, তখন এই ফাংশনটার ভ্যালু কি আসবে? -x। ঠিক আছে, কি বললাম? যেহেতু আমার এই x এর মান লেস দেন 0, সো এই মডুলাস ফাংশনের অ্যান্সারটা কত আসবে? -x আসবে। তাহলে আমার এখানে y ইকুয়ালস টু -x আসবে এই কন্ডিশনের জন্য। তাহলে আমার যদি y এর মান -x হয়, তাহলে dy/dx কত আসবে বলো তো? dy/dx মানে এটাকে আমার x এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো -x কে করলে -1, তাহলে অ্যান্সার হচ্ছে বি নাম্বার। অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে না? ও নো, আরো একটা আছে, y ইকুয়ালস টু 1 + x², z ইকুয়ালস টু tan ইনভার্স x। অঙ্কটা একটু মজার আছে, এটা হলে dy/dz, dy/dz। আচ্ছা এখানে দেখো y একটা ফাংশন, y হচ্ছে x এর একটা ফাংশন, z হচ্ছে x এর একটা ফাংশন, তাহলে আমাকে কি বের করতে হবে? এই y যে ফাংশনটা আছে এটাকে এই z ফাংশনের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, রাইট? তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, একটা ফাংশনকে আরেকটা ফাংশনের রেসপেক্টে ডেরিভেটিভ বের করতে বলছে। কি বললাম? একটা ফাংশনকে, এই যে y ফাংশনটাকে যেটা আছে এটাকে z ফাংশনের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন বের করতে বলছে। তাহলে প্রসিডিউরটা একদম সিম্পল। দেখো এখানে আমার dy/dz বের করতে বলছে না, রাইট? এখানে y কি? x এর ফাংশন, y হচ্ছে x এর একটা ফাংশন, z কি? z হচ্ছে একটা x এর ফাংশন। তাহলে কাজ হচ্ছে একদম সিম্পল, এই লবে যেটা আছে, লবে কি? y এর ফাংশন। সো এটাকে আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, আর হরে যেটা আছে সেটাকে আমরা x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, দেন ভাগ করে দেব। যেহেতু এগুলো x এর ফাংশন সেজন্য আমি x এর রেসপেক্টে y কে ডিফারেন্সিয়েশন করব, আর হরে হচ্ছে z কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করব, যেহেতু z হচ্ছে x এর ফাংশন। কাজ হচ্ছে সিম্পল। তাহলে আমি এখন dy/dx বের করি। dy/dx কত আসবে? এই 1 + x² কে x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে 1 কে করলে 0, x² কে করলে 2x। ঠিক আছে, আর z কে করো tan ইনভার্স x, এটা ডিফারেন্সিয়েশন করো, তাহলে কত আসবে? 1/1 + x²। তাহলে একটু সাজায় লিখলে 2x × 1 + x²। তাহলে অ্যান্সার হচ্ছে বি, অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে, অ্যান্সার বি। আচ্ছা তোমাদের এখানে অ্যান্সারটা মেবি ভুল দেওয়া আছে। হ্যাঁ, আমার প্রসিডিউর ঠিক আছে, dy/dz বের করতে বলছে, সো y কে আমি x এর রেসপেক্টে করব আর z কে x এর রেসপেক্টে করব। ঠিক আছে, অ্যান্সারটা ভুল আছে, এটা হবে না, এটা হবে না। এখানে কি বলছে? এই বক্ররেখার একটা ইকুয়েশন দেওয়া আছে, বলছে এই বক্ররেখা 0,1 বিন্দুতে অবিলম্বের ঢাল কত। সো আমরা স্পর্শকের ঢাল বের করতে পারি। কি হবে দেখো, আগে তুমি স্পর্শকের ঢাল বের করে ফেলো। স্পর্শকের ঢালের ডেফিনেশন কি ছিল? কোনো একটা বক্ররেখার যে কোনো একটা পয়েন্টে যদি আমি স্পর্শকের ঢাল বের করতে যাই, প্রসিডিউরটা হচ্ছে একদম সিম্পল, ওই বক্ররেখার ওই পয়েন্টে ডেরিভেটিভের ভ্যালুটা হচ্ছে ওই পয়েন্টের জন্য স্পর্শকের ঢাল। স্পর্শকের ঢাল তাহলে কি হবে? সিম্পল, যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েশন করব, করার পর যে ভ্যালু, করার পর যে চলক থাকবে সেই চলকে জাস্ট ওই মানে যে পয়েন্টের জন্য বের করতে পারবো সেই পয়েন্টটা বসাই দিই। কথাটা বুঝাইতে পারছি? কি বললাম?
আমাকে ধরো এখানে বলছে y ইকুয়ালস টু, লিখি y ইকুয়ালস টু 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5। ধরো আমাকে বলছে 0,1 বিন্দুতে স্পর্শকের ঢাল বের করতে হবে। সো আমার কাজ হচ্ছে আগে সিম্পল এইটার ডেরিভেটিভ বের করা, মানে ডিফারেন্সিয়েশন করা x এর রেসপেক্টে। সো করলে কত আসবে 4x প্লাস 3, x স্কোয়ারকে করলে 2x, সামনে একটা 2, তাহলে 4x, এখানে হচ্ছে প্লাস 3। কোন পয়েন্টে বের করতে হবে 0,1। সো এখন এই 0,1 বিন্দুটা এখানে বসাই দেবো, এই যে রেজাল্ট পাইলাম ডিফারেন্সিয়েশন, সো বসাই দেবো। সো বসাই দিলে যা আসবে সেটা হচ্ছে ওই পয়েন্টে স্পর্শকের ঢাল। সো আমি ট্যানজেন্টের স্লপ পেয়ে গেছি, স্লপ অফ দ্য ট্যানজেন্ট বা স্পর্শকের ঢাল, তোমরা বাংলা লিখে নিও। সো সেটা কত আসবে 0,1 পয়েন্ট। সো অ্যাট 0,1 এক্স এর মান 0 আর ওয়াই এর মান 1, সেখানে ওয়াই নেই, সো দরকার নেই, তাহলে অ্যান্সার হচ্ছে +3। সো ডিওয়াই বাই ডিএক্স এর ভ্যালু হচ্ছে +3। এখন কথা বলছে অবিলম্বের ঢাল। সো তোমরা জানো স্পর্শক আর অবিলম্ব রেখা পরস্পর লম্ব হয়, তাহলে স্পর্শকের যদি ঢাল পেয়ে যাও তাহলে অবিলম্বের ঢাল কি হবে -1 বাই স্পর্শকের ঢাল, -1 বাই স্পর্শকের ঢাল 3, অ্যান্সার হচ্ছে -1/3। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে -1/3। ওকে, ডান। এবার আসো আমাদের যোগজীকরণ অধ্যায়। যোগজীকরণ থেকে অনেকগুলো প্রশ্ন আসছে তো তোমাদের আগের বছর, হ্যাঁ অনেকগুলো প্রশ্ন। যাক আমরা এখান থেকে শুরু করি। এখানে কি দেওয়া আছে dx ওভার e⁻x প্লাস a ইনভার্স x। সো এটা করা একদম সহজ কাজ। দেখো এটা উত্তর আমার মুখস্থ আছে, কত জানো tan ইনভার্স e⁻x, সরি tan ইনভার্স e⁻x প্লাস c হবে অ্যান্সার। কিভাবে মুখস্থ হিসাবে অঙ্ক করতে করতে দেখো এই টাইপের যেই ইয়াগুলো আছে, ফাংশনগুলো আছে, যেমন 1 বাই, লিখি কয়েকটা স্যাম্পল লিখি, 1/1 প্লাস e⁻mx, অথবা 1/dx লিখি, dx বাই 1 প্লাস e⁻mx, অথবা এই যেটা দেওয়া আছে এই ধরনের যেগুলো তোমার ইন্টিগ্রেশন থাকবে এই ফরম্যাটে। সো তোমার কাজ হচ্ছে প্রথমটার জন্য উপরে নিচে e⁻−mx দিয়ে গুণ করা, এই সেকেন্ডটার জন্য উপরে নিচে e⁻mx দিয়ে গুণ করা, আর থার্ড যেটা দেওয়া আছে ওইটার জন্য যে কোনো একটা দিয়ে গুণ করলে হয় উপরে নিচে। হয় তুমি উপরে নিচে e⁻mx দিয়ে গুণ করবে, না হয় e⁻−mx দিয়ে গুণ করবে। সো আমি এখানে উপরে নিচে e⁻x দিয়ে গুণ করবো, তাহলে কত আসবে e⁻x dx, এখানে e⁻x গুণ করো আর এখানেও e⁻x গুণ করো, উপরে নিচে e⁻x দিয়ে গুণ করলাম, কাজ করলে কত আসবে dx e⁻x e⁻2x প্লাস 1, তাই না? আচ্ছা এখন খেয়াল করো এটা কিভাবে লেখা যায়, 1 প্লাস e⁻2x কে e⁻x হোল স্কোয়ার, আর ওখানে e⁻x dx। ঠিক আছে, তাহলে দেখো তো ব্যাপারটা কি হচ্ছে। এখন তুমি বলো কোনটাকে z ধরবা। দেখো e⁻x যদি একটা ফাংশন হয় তাহলে ওই ফাংশনের ডেরিভেটিভ উপরে আসছে, রাইট? উপরে ওই ফাংশনটার ডেরিভেটিভ আসছে, তাই না? e⁻x ফাংশনের ডেরিভেটিভ হচ্ছে e⁻x। তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে, দেখো আমরা এরকম ফরম্যাট দেখে আসছি, যদি কোনো একটা ফাংশন থাকে ইনটু ওই ফাংশনের ডেরিভেটিভ যদি থাকে, তাহলে আমার কাজ হচ্ছে সিম্পল এই f(x) এর, মানে ব্যাপারটা এরকম তোমাকে আমি বলি, ধরো সাইন e⁻x ইন্টু e⁻x dx, এটা ইন্টিগ্রেশন করতে বলছে, তাই না? এখন খেয়াল করো এই e⁻x এর ডিফারেন্সিয়েশন কি e⁻x গুণাকারে আছে। সো তুমি তখন এই e⁻x কে নেগলেক্ট করে মনে মনে তুমি x কল্পনা করতে পারো, তাহলে sin x এর ইন্টিগ্রেশন কি -cos x, তখন অ্যান্সার লিখে দিবা -cos e⁻x প্লাস c। তাহলে তোমার কাজ হচ্ছে একটা ফাংশন খুঁজে বের করা, তাহলে ওই ফাংশনের যদি ডেরিভেটিভ গুণাকারে থাকে তাহলে ওই ফাংশনটাকে ওইভাবে সিম্পল x কল্পনা করে তুমি কাজ করে ফেলতে পারো। তাহলে এখানেও এই কাজটা হয়েছে, এটাকে যদি আমি এই ফাংশন কল্পনা করি তাহলে এই ফাংশনের ডেরিভেটিভ উপরে আছে, তাহলে কাজ হচ্ছে সিম্পল 1/1 প্লাস ওই ফাংশনকে আমি নেগলেক্ট করে x ধরলাম, তাহলে 1/1 প্লাস x স্কোয়ারের ইন্টিগ্রেশন কি tan ইনভার্স x, তাহলে অ্যান্সার আসবে tan ইনভার্স x, বাট x নাই, আসে হচ্ছে e⁻x প্লাস c, তাহলে অ্যান্সার আসবে প্রথমটা, হ্যাঁ প্রথমটা অ্যান্সার।
সো এখন তোমার কাজ হচ্ছে তুমি চাইলে এগুলাকে জেড ধরে করতে পারো, এগুলাকে চাইলে জেড ধরে করতে পারো। তখন ই টু দি পাওয়ার এক্স এর ভ্যালু জেড বসাবা, তাহলে কি আসবে ই টু দি পাওয়ার এক্স ডি এক্স এর ভ্যালু ডিজেড, তাহলে ডিজেড বাই 1 প্লাস জেড স্কয়ার মানে tan ইনভার্স জেড, tan ইনভার্স জেড এর ভ্যালু কি tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। সো তোমার ইচ্ছা ভাই তুমি কিভাবে করবা, অ্যাজ ইউর চয়েস। এটা করবো কিভাবে দেখো, সিম্পল, এই যে 1 প্লাস লন এক্স, এটা ডিফারেন্সিয়েশন করলে কত আসবে, 1 কে করলে 0, লন এক্স কে করলে 1 বাই এক্স। তাহলে দেখো এই যে এই এক্স আছে এটাকে তো আমি এইভাবে লিখতে পারি 1 বাই এক্স ডিএক্স 1 প্লাস লন এক্স, লেখা যায়। তাহলে আমি এখন এইভাবে চিন্তা করব, এটাকে ডিফারেন্সিয়েশন করলে যেহেতু এটা পাওয়া যাচ্ছে, তাহলে এই 1 প্লাস লন এক্সকে আমি মনে মনে জেড কল্পনা করি, তাহলে 1 বাই জেড আলটিমেটলি, তার মানে হচ্ছে ln জেড। অ্যান্সার কি ln জেড, আর জেড এর মান কত 1 প্লাস ln এক্স, 1 থেকে ই। জিনিসটা বুঝতে পারছো কি হয়েছে? একটু কষ্ট হচ্ছে এগুলো একবারে করা, বাট তুমি জেড ধরে করতে পারো, বাট সময় লাগবে পরীক্ষা হলে, ঠিক আছে? তাহলে তোমার কাছে হচ্ছে একটা ফাংশন খুঁজা, আর ওই ফাংশনের ডেরিভেটিভ গুণাকারে আছে কিনা। যদি খুঁজে পাও তাহলে ওই ফাংশনকে তুমি মনে মনে জেড কল্পনা করবা, আর ওই ফাংশনের যে ডেরিভেটিভ গুণাকারে আছে ওটাকে ভাগাই দিবা। তাহলে এখন চিন্তা করবা তোমার কোন ফর্মেটে পড়ে। দেখো এইটাকে আমি মনে মনে জেড কল্পনা করছি, তাহলে 1 বাই জেড এটা ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে লন জেড, তাহলে জেড এর মান কত 1 প্লাস লন এক্স। এখন তুমি লিমিটটা বসায় দাও, আপার লিমিট বসাও, লন এক্স এর জায়গায় ই বসায় দাও, লন ই এর ভ্যালু 1, তাহলে 1 প্লাস 1 হচ্ছে 2, লন 2 মাইনাস এক্স এর জায়গায় 1 বসাও, তাহলে লন 1 0, লন 1, লন 1 এর ভ্যালু 0, অ্যান্সার হচ্ছে ln 2, ln 2। ঠিক আছে, আচ্ছা দেখি আরো কিছু অঙ্ক আছে এরকম হয়তো। হ্যাঁ, এই অঙ্কটার দিকে খেয়াল করো, এখানে কি বলছে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। আচ্ছা দেখো এখানে এক্স এর পাওয়ার 1, এখানেও এক্স এর পাওয়ার 1, দ্যাট মিনস উপরে নিচে এক্স এর পাওয়ারগুলো কি সেম হয়ে গেছে। তাহলে তোমার কাজ হচ্ছে সিম্পল, লবে যেটা আছে এটাকে হরের মতো করে লেখার চেষ্টা করো, লবকে হরের মতো করে লেখার চেষ্টা করো। তাহলে চলো চেষ্টা করি। হরে কি আছে 1 প্লাস এক্স, তাহলে লবে আগে 1 প্লাস এক্স লিখে নেব, লিখছি। এখন খেয়াল করো কোশ্চেনে আছে 1 মাইনাস এক্স, আগে এক্স যুক্ত অংশে ব্যালেন্স করবো। কোশ্চেন আছে মাইনাস এক্স, বাট তুমি লিখছো প্লাস এক্স, তাহলে কি করবা সামনেটা -1 দিয়ে গুণ করে দিও, করলাম। এখন খেয়াল করো কনস্ট্যান্ট অংশে -1 ইন্টু 1 -1 হয়ে গেছে, তাহলে ব্যালেন্স করতে হবে। কোশ্চেন আছে +1, তাহলে +2 করে দিলে ব্যালেন্স হয়ে যাবে। এখন এই 1 প্লাস এক্সকে একবার এই 1 প্লাস এক্স এর নিচে নিয়ে লিখবা, আরেকবার 2 এর নিচে নিয়ে লিখবা, তাহলে 1 প্লাস এক্স এর নিচে নিয়ে লিখলে -1 আসবে কাটাকাটি গিয়ে, আর এখানে 2 বাই 1 প্লাস এক্স আসবে। এবার এটা ইন্টিগ্রেশন করে দাও, সো -1 ইন্টিগ্রেশন -x প্লাস 2 ln 1 প্লাস এক্স। ঠিক আছে, এখন তুমি লিমিট বসাও 0 থেকে 1, সো আপার লিমিট আগে বসায় দাও, আপার লিমিট হচ্ছে x এর জায়গায় 1 বসাবা, তাহলে আসবে হচ্ছে -1 প্লাস 2 ln 1 প্লাস 1 হচ্ছে 2, আপার লিমিট বসায় এই ভ্যালু পাইছো, মাইনাস লোয়ার লিমিট বসা দাও, লোয়ার লিমিট কত x এর মান 0, এখানে x এর মান 0 বসা দাও, তাহলে কত আসবে দেখো x এর জায়গায় 0 -0 প্লাস 2 ln 1 প্লাস 0, তাহলে এটা তো পুরোটা 0 হয়ে যাবে, 1 থেকে 2 ln 1 ln 1 এর ভ্যালু 0, ওই পাশ পুরো 0, তাহলে অ্যান্সার থাকবে -1 প্লাস 2 ln 2। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। y স্কয়ার ইকুয়ালস টু 4x বক্ররেখা এবং y ইকুয়ালস টু x সরলরেখা দিয়ে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। সেটা একটা শর্টকাট মনে রাখবা, যদি y স্কয়ার ইকুয়ালস টু 4ax এই টাইপের প্যারাবোলা হয় আর y ইকুয়ালস টু mx টাইপের রেখা থাকে, তাদের মাঝখানে আবদ্ধ অংশের ক্ষেত্রফল হচ্ছে সিম্পল হয়ে এভাবে চিন্তা করবা। এখানে দেখো x এর সহগ কত, x এর সহগ কত 4a, x এর সহগ 4a, তাহলে 4a তার স্কয়ার করব ডিভাইড করব 6 ইন্টু এখানে x এর সহগ কত m কিউ। বুঝা গেছে কি করলাম, কার স্কয়ার করলাম, এই যে পরাবৃত্তের x এর যে সহগ থাকবে 4a তার স্কয়ার করব, আর নিচে কি করব ভাগ করব যে 6 ইন্টু এইখানে যে রেখার যে ইকুয়েশন আছে y ইকুয়ালস টু mx, সেখানে x এর যে সহগ m আছে তার কিউব। ঠিক আছে, তাহলে এখন এই ম্যাথটা করার চেষ্টা করো, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে খেয়াল করি 4a তার স্কয়ার মানে x এর সহগের স্কয়ার, x এর সহগ কত 4, তাহলে 4 স্কয়ার ডিভাইড করব 6 ইন্টু m কিউব, এখানে m কত 1, তাহলে 1 কিউব, তাহলে 16 বাই 6, তাহলে 2 দিয়ে কাটো 8 বাই 3, তাহলে অ্যান্সার হচ্ছে 8/3।
8/3, ঠিক আছে না? ওকে, ডান। আচ্ছা দেখো, জটিল সংখ্যা থেকে এখানে কি কোশ্চেনটা আসছে। কোশ্চেনটা কঠিন না, সহজ কোশ্চেন, একটু জাস্ট মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে। দেখো একটা জটিল সংখ্যা দেওয়া আছে, রেডিমেড ফর্মেটে দেওয়া নেই, দ্যাট মিনস a প্লাস আই বি আকারে ডিরেক্টলি দেওয়া নাই, তোমাকে একটু বানায় নেওয়া লাগবে। দেখো 1/1 প্লাস আই এই জটিল সংখ্যার আর্গুমেন্ট বের করতে বলছে। আচ্ছা তাহলে আমাকে এই জটিল সংখ্যাকে আগে a প্লাস আই বি আকারে কনভার্ট করতে হবে। তাহলে করো, কীভাবে করবা? দেখো 1/1 প্লাস আই আছে, সো উপরে নিচে 1 মাইনাস আই দিয়ে গুণ করবা। 1 মাইনাস আই 1 প্লাস আই ইন্টু 1 মাইনাস আই, তাহলে নিচে কত থাকবে? 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, আই স্কোয়ার হলো -1, তাহলে 2 থাকবে নিচে। বুঝছি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি করবা, তাহলে 1 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, আর আই স্কোয়ারের ভ্যালু -1, তাহলে 1 মাইনাস -1 হচ্ছে 1 প্লাস 1 মানে 2। সো পরীক্ষার হলে এত কিছু লেখার সময় থাকবে না, সো একটু মনে মনে ক্যালকুলেশন করতে হবে। এরপরে খেয়াল করো 1 মাইনাস আই ওভার 2 আছে, তাহলে ওটাকে কি লিখবা? 1/2 মাইনাস i/2, 1/2 মাইনাস i/2। আর্গুমেন্ট বের করতে বলছে। সো দেখো এই জটিল সংখ্যাটা কোন চতুর্ভাগে থাকবে, মানে এটার যে কারেসপন্ডিং বা অনুরূপী যে বিন্দুটা আছে, কারেসপন্ডিং যে পয়েন্ট আছে, সেটা কোথায় থাকবে? এটা থাকবে হচ্ছে গিয়ে কোথায়? দেখো বাস্তব অংশটা পজিটিভ আর কাল্পনিক অংশটা নেগেটিভ, দ্যাট মিনস এটা হচ্ছে 4th কোয়াড্রেন্ট, তাই না? দেখো বাস্তব অংশ হচ্ছে 1/2 আর এটা হচ্ছে -1/2, তাহলে 1/2 -1/2 এই জায়গায় থাকবে আমার ওই পি পয়েন্টটা, রাইট? আচ্ছা তাহলে চতুর্থ চতুর্ভাগ বা 4th কোয়াড্রেন্টের জন্য আমার জটিল সংখ্যা আর্গুমেন্ট আমি বের করবো কীভাবে? ফর্মুলা হচ্ছে থিটা ইকুয়ালস টু মাইনাস tan ইনভার্স y ওভার এক্স, তাই না? মাইনাস tan ইনভার্স, এই ক্ষেত্রে y এর মান কত বলো তো? এটাকে যদি x প্লাস আই ওয়াই চিন্তা করো, y এর মান তুমি বলবা -1/2 ওভার হাফ, তাহলে এখানে 1 থাকবে, tan ইনভার্স 1 এর ভ্যালু π/4, তাহলে হচ্ছে অ্যান্সার -π/4, তাহলে অ্যান্সার হচ্ছে সি, অ্যান্সার হচ্ছে সি। বুঝছি? -π/4। তাহলে কাজ হচ্ছে একদম সিম্পল ভাই, আগে এটাকে a প্লাস আই বি আকারে কনভার্ট করবো, দেন হচ্ছে কোন চতুর্ভাগে থাকে সেটা কনসিডার করবো, দেন হচ্ছে আমাকে সে অনুযায়ী ফর্মুলা লিখতে হবে। সো এই ক্ষেত্রে দেখো এই অঙ্কটা আসলে এত কষ্ট করতে হয় না, এত ভাগযোগ করতে হয় না। দেখো এখানে বাস্তব অংশ আর কাল্পনিক অংশ কি ভ্যালু সেম না আলটিমেটলি, জাস্ট চিহ্নটা অপোজিট, তাহলে তো কাটাকাটি করলে 1 থাকবে, tan ইনভার্স 1 π/4, আর সেটা মাইনাস থাকবে কজ এটা হচ্ছে 4th কোয়াড্রেন্ট, সো তোমাকে ক্লকওয়াইজ আসতে হবে। সো এই জিনিসগুলো একটু মনে মনে কল্পনা করবে। তাহলে আমাকে বলো আর্গুমেন্ট বের করতে বলছে, যদি মডুলাস বের করতে বলতো তাহলে কি করতাম? আর ইকুয়ালস টু রুট ওভার বাস্তব অংশের স্কোয়ার যোগ কাল্পনিক অংশের স্কোয়ার, বাস্তব অংশ কত? হাফ, হাফের স্কোয়ার হবে, কাল্পনিক অংশ -1/2, তাহলে -1/2 স্কোয়ার। তাহলে কাজ করলে কত আসবে? তোমার আসবে হচ্ছে এখানে ভিতরে হচ্ছে কি 2 ইন্টু 1/4, 2 ইন্টু 1/4, তাহলে কাজ করলে 1/√2 আসবে, 1/√2। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রেখো ভাই। কিরে ভাই কাজ করে না কেন? এই তো দেখো y এর মান দেওয়া আছে, বলছো y⁻20 এর মান বের করতে। সো y এর মান কত দেওয়া? y এর মান দেওয়া আছে হচ্ছে 1 মাইনাস i/√2, সো √2 দিয়ে গুণ করো, √2y ইকুয়ালস টু 1 মাইনাস i। আচ্ছা বোথ সাইডে আমরা স্কোয়ার করি, আচ্ছা মানে y এর পাওয়ার যে 20, সো 20 তো প্রত্যেকবার বের করতে পারো না, আগে স্কোয়ার করে দেখো কি হয়। সো √2y তার স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস i তার স্কোয়ার, এটা কাজ করলে কত আসবে? কাজ করলে আসবে 2y স্কোয়ার, স্কোয়ার করলে 1 মাইনাস 2i প্লাস i স্কোয়ার। ঠিক আছে, তার মানে কত? 2y স্কোয়ারের ভ্যালু আসবে হচ্ছে গিয়া i স্কোয়ারের ভ্যালু -1, 1 -1 কেটে যাবে, -2i, তাহলে y স্কোয়ারের ভ্যালু আসবে -i। এটা হচ্ছে আমার y স্কোয়ারের ভ্যালু। এখন আমার y⁻20 লাগবে। সো দেখো তো y⁻20 যদি বের করতে চাও তাহলে কী করবা? y স্কোয়ারের মাথায় পাওয়ার 10 দিবা, মাথায় পাওয়ার 10 দিবা, তাহলে কি আসবে? -i⁻10, -i⁻10। এখন খেয়াল করো এখানে যে -1 আছে, সো ওইটার মাথায় পাওয়ার 10 করলে তো ওটা +1 হয়ে যাবে, সমস্যা নেই। কারণ i এর পাওয়ার যেটা আছে সেটা নিয়ে কাজ করো। সো এটা হচ্ছে আলটিমেটলি i⁻10 কাজ করলে হচ্ছে। সো i এর মাথায় যখন পাওয়ার অনেক বড় থাকে, তোমার কাজ হচ্ছে ওই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করে দেখা। সো এখানে 4 দিয়ে ভাগ করলে কত থাকবে? ভাগশেষ 2 থাকবে, 4 × 8 = 2, সো i এর মাথায় 2 পড়ে থাকবে, তাহলে i স্কোয়ার থাকবে, দ্যাট মিনস -1 আছে। বুঝা গেছে?
সো আই এর মাথায় যত বড় পাওয়ার দেওয়া থাকুক না কেন, লাস্ট 2 ডিজিটকে তুমি 4 দিয়ে ভাগ করবা, ভাগশেষ যত পড়ে থাকবে সেটা আই এর মাথায় পড়ে থাকবে, ঠিক আছে? সো ওটা কাজ করবে তখন। সো আই স্কোয়ার ভ্যালু হচ্ছে আলটিমেটলি -1, তাহলে অ্যান্সার হচ্ছে সি। কিরে এটা মিললো না কেন, খেয়াল করি তো। আই স্কোয়ারের ভ্যালু -i, পাওয়ার দোষ করলাম। -1 হবে। আচ্ছা, এরপর কি দেওয়া আছে, ওমেগা যদি এককের একটি কাল্পনিক ঘনমূল হয় তবে 1 - ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 1 - ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4 এর মান বের করতে হবে। খেয়াল করো, যেটা দেওয়া আছে এটাকে লিখি, 1 - ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 1 - ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। দেখো এই ওমেগা টু দি পাওয়ার 4 কে একটু ছোট করা যায়, কি হবে? দেখো ওমেগা কিউবের ভ্যালু কত, ওমেগা না? আচ্ছা আমরা লিখি 1 - ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার 1 - ওমেগা স্কোয়ার, এই ওমেগা টু দি পাওয়ার 4 কে এভাবে লিখবা ওমেগা কিউব ইন্টু ওমেগা। তাহলে ওমেগা কিউবের মান হচ্ছে 1, 1 ইন্টু ওমেগা মানে ওমেগা। কাহিনী শেষ। এখন খেয়াল করো 1 প্লাস, এই ফর্মুলাটা মনে আছে না, 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু 0। তাহলে আমাকে বলো এখান থেকে 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কি আসবে, মাইনাস ওমেগা। এই ওমেগাকে ওই পাশে পাঠাই দাও, তাহলে মাইনাস ওমেগা মিনস মাইনাস ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু মাইনাস ওমেগা, আর আগে থেকে একটা মাইনাস ওমেগা আছে, ইন্টু 1 প্লাস ওমেগা ভ্যালু হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার, ঠিক আছে? এই যে 1 প্লাস ওমেগার ভ্যালু বের করলাম মাইনাস ওমেগা স্কোয়ার, সেখান থেকে কাজ করলে আসবে -2 ওমেগা, এখান থেকে আসবে -2 ওমেগা স্কোয়ার, -2 কাজ করলে 4 ওমেগা কিউব, দ্যাট মিনস 4 ইন্টু 1, ওমেগা কিউবের ভ্যালু 1, তাহলে অ্যান্সার হচ্ছে 4। অ্যান্সার হচ্ছে এ নম্বর অপশন কারেক্ট অ্যান্সার। বুঝা গেছে কাহিনী? 50 আসি, সমীকরণের দুটি মূলের যোগফল যদি শূন্য হয় তাহলে তৃতীয় মূলটি কত হবে? সমীকরণের দুটি মূলের যোগফল যদি শূন্য হয় তাহলে তৃতীয় মূলটি কত হবে? আচ্ছা ওকে, সো এটা কি ত্রিঘাত সমীকরণ, 3টা মূল পাওয়া যাবে। সো আমি ধরে নিচ্ছি 3টা মূল হচ্ছে আলফা, বিটা, গামা। এখন আমাকে বলো সবগুলো মূল যদি যোগ করি আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুয়ালস টু কি লিখবা? মাইনাস, ফর্মুলার মাইনাস এক্স স্কোয়ারের সহগ কত, -3, এটা উপরে আসবে, আর নিচে হচ্ছে এক্স কিউবের সহগ 1। তো ফর্মুলা কি, মূল তিনটির যোগফল ইকুয়ালস টু মাইনাস এক্স স্কোয়ারের সহগ বাই এক্স কিউবের সহগ। এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে -3, সো উপরে -3 আর নিচে হচ্ছে এক্স কিউবের সহগ 1, কাজ শেষ। তাহলে এখানে আসবে +3। এখন কি বলছে, দুটি মূলের যোগফল শূন্য, তার মানে আমি ধরে নিচ্ছি যে কোনো দুটা মূল যোগ করলে শূন্য হবে। সো আমি প্রথম মূল এটা ধরলাম, এটা হচ্ছে দ্বিতীয় মূল। সো এই দুটা মূল যদি যোগ করে দাও তাহলে অ্যান্সার হচ্ছে কি 0, পরে থাকবে কি গামা। সো আমাকে বের করতে বলছে তৃতীয় মূল, সো গামার ভ্যালুটাই তো আমার তৃতীয় মূল। সো তৃতীয় মূল কত, 3। ওকে, সো অ্যান্সার হচ্ছে 3। ডান। এখানে কি বলছে, এক্স স্কোয়ার -2x - 5 = 0 এই সমীকরণের মূল দ্বয়, এখানে হচ্ছে মূল দ্বয় হবে, হ্যাঁ, পি কিউ হলে পি মাইনাস কিউ এর মান বের করতে হবে। ওকে, সো কিভাবে করব, আগে দেখো এই সমীকরণের দুইটা মূল দেওয়া আছে পি আর কিউ। তাহলে আমাকে বলো এই দুইটা মূলের যোগফল কত, মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, তাহলে 2 আসবে, তাই না? এটা তুমি পারবা, সেজন্য আমি দেখাইনি। আর মূল দুইটার গুণফল কত আসবে, কনস্ট্যান্ট পদ ডিভাইড বাই এক্স স্কোয়ারের সহগ -5, রাইট? এতটুকু। এখন খেয়াল করো আমাকে বের করতে বলছে কি পি মাইনাস কিউ। আচ্ছা, ছোটবেলায় পি মাইনাস কিউ হোল স্কোয়ারের একটা ফর্মুলা জানতাম, সেটা কি ছিল, এ প্লাস বি মানে পি প্লাস কিউ হোল স্কোয়ার -4 পি কিউ, রাইট? এই ফর্মুলাটা তুমি ছোটবেলায় শিখে আসছিলে। এটা কেন লিখলে, দেখো তুমি পি প্লাস কিউ আর পি কিউ এর ভ্যালু জানো, তোমার লাগবে হচ্ছে পি মাইনাস কিউ এর ভ্যালু, সেজন্য আমরা এই পি মাইনাস কিউ হোল স্কোয়ারের ফর্মুলাটা ইউজ করলাম, কজ আমি এই ভ্যালুগুলো জানি। এখন মানগুলো বসে দাও, পি প্লাস কিউ এর মান হচ্ছে 2 স্কোয়ার -4 পি কিউ এর মান হচ্ছে -5, তাহলে 4 5 20 আর এখানে 4 24, তাহলে আমাকে বলো পি মাইনাস কিউ এর ভ্যালু কত আসবে, √24। সেটাকে কিভাবে লিখবা, √24 কে, ও এখানে দেওয়া আছে গ নাম্বার, সো √24। এখন কথা হচ্ছে এটাকে আরো ছোট করা যেতে পারতো, কিভাবে ছোট করবা, দেখো 24, তাই তো, 4 6 24, 4 6 24, তাহলে হচ্ছে 2√6, এটা লেখা যাইতো, হ্যাঁ এটা লেখা যাইতো।
দ্বিঘাত সমীকরণে একটি মূল 1/2+1 হলো সমীকরণটি কি হবে? সো এই যে মূলটা দেওয়া আছে জটিল সংখ্যার, সো এই মূলটাকে আগে a প্লাস আই বি আকারে কনভার্ট করো। সো এটা আমরা মনে হয় আচ্ছা এটা করিনি, 1/2+i এটাকে a প্লাস আই বি আকারে কনভার্ট করো। তাহলে কি করতে হবে? উপরে নিচে 2 - i দিয়ে গুণ করতে হবে। সো উপরে 2 - i, নিচে হচ্ছে 2 + i ইন্টু 2 - i। সো কাজ করলে কত আসবে? 2 - i, a প্লাস বি ইন্টু a মাইনাস বি নিচে, তাহলে হচ্ছে 2² - i²। তাহলে নিচে কাজ করলে 5 আসবে, 4 - -1 5, 1/5 2 - i। এটা হচ্ছে কি আমার দ্বিঘাত সমীকরণ ওই মূলটা। দ্যাট মিনস ওই সমীকরণটা সমাধান করে তুমি x এর মান এটা পাবা। সো আমি লিখে দিলাম এটা হচ্ছে x। ঠিক আছে, ভয় পেও না, একটু করতে থাকো আমার সাথে। এরপর এই 5কে এই সাইডে নিয়ে এসো, তাহলে 5x = 2 - i। বাস্তব অংশগুলো এক সাইডে রাখো, তাহলে 5x এই 2কে এই পাশে নিয়ে যাও, তাহলে -2 = -i। বাস্তব অংশগুলো আমি এক সাইডে নিয়ে আসলাম। এবার বোথ সাইড স্কোয়ার করো, তাহলে কি আসবে? 25x² -5 × 10 × 20 x + 4 = স্কোয়ার করো, তাহলে -i² মানে i² এর ভ্যালু -1। সো বোথ সাইডে সব এক সাইডে সব নিয়ে আসো, তাহলে 25x² - 20x + 5 = 0। 5 দিয়ে ভাগ করো, 5x² - 4x 1 = 0। সো আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে বি। তাহলে কাছে একদম সিম্পল ভাই। দ্বিঘাত সমীকরণের মূল দেওয়া আছে, এটাকে আগে a প্লাস আই বি আকারে প্রকাশ করলাম, সেজন্য নিচে যেটা আছে ওটা অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করলাম, করার পর যেটা আসছে x = এটা। সো সব কিছু 5 দিয়ে গুণ করলাম, তারপর সবগুলো বাস্তব অংশ এক সাইডে নিয়ে আসছি, বোথ সাইড স্কোয়ার করছি, সমীকরণ পেয়ে গেছি। সো এটা হচ্ছে কি আমার অ্যান্সার। না কি বলছে? এই উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত? ওকে, সো আগে এই উপবৃত্তকে আমার স্ট্যান্ডার্ড ফরম্যাটে প্রকাশ করতে হবে। সো স্ট্যান্ডার্ড ফরম্যাট কিভাবে প্রকাশ করে? স্ট্যান্ডার্ড ফরম্যাটটা আমার এটা ছিল x² / a² y² / b² = 1। এটা ছিল আমার স্ট্যান্ডার্ড ফরম্যাট। সো এই ফরম্যাটে আমাকে আগে প্রকাশ করে নিতে হবে। সো কীভাবে করবো? সিম্পল, কী দেওয়া আছে? 4x² + 5y² = 20। সো এই সাইডে তো 1 বানাইতে হবে, দেখো এই সাইডে 1 ছিল। সো এই 1 বানানোর জন্য 20 দিয়ে আমি দু সাইডে ভাগ করব, তাহলে কী আসবে? x² / 5 y² / 4 = 1। তাহলে আমাকে বলো এটা কি a² এর ভ্যালু না? রাইট, এই দুটো কম্পেয়ার করো, এটা আর এটা কম্পেয়ার করো, তাহলে এটা হচ্ছে a² এর ভ্যালু। a² এর মান হচ্ছে 5, b² এর মান হচ্ছে 4। দ্যাট মিনস a² এর মানটা b² এর থেকে বড়, মানে a এর মান b এর থেকে বড় আর কি, সহজ করে বলো। তাহলে আমাকে বলো এই ধরনের কেসের জন্য উৎকেন্দ্রিকতার ফর্মুলা কি ছিল? e = √1 - b²/a²। সো মানগুলো বসে দাও, যেহেতু এর মান বি এর থেকে বড়, সো এই ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে। b² এর মান কত? 4, a² এর মান 5। সো কাজ করলো 1/5। সো অ্যান্সার হচ্ছে এ। সো আরেকটা জিনিস খেয়াল রাখবা, এখানে তো a > b হয়েছে, যদি কখনো ইফ b > a হয়, তাহলে e এর মান আসবে √1 - a², হ্যাঁ a²/b²। এটা একটু খেয়াল রেখো। যদি কখনো b এর মান এর থেকে বড় হয়, তাহলে ফর্মুলা হচ্ছে e = √1 - a²/b²। ডান। কি দেওয়া আছে? y = x + 1। রেখাটি যদি এই উপবৃত্তকে স্পর্শ করে তাহলে a এর মান কত? আচ্ছা, তাহলে কাজ হচ্ছে সিম্পল ভাই, আমি তোমাকে আগে শর্টকাটটা শিখাবো। দেখো এটাকে আগে স্ট্যান্ডার্ড ফরম্যাটে নাও, এই উপবৃত্তকে আগে এই যে x² / a² y² / b² = 1 এই ফরম্যাটে নিয়ে যাও। তাহলে কি করতে হবে? আগে 144 দিয়ে ভাগ করতে হবে। সো দেখো তোমার আছে 9x² + 16 y² = 144। 144 দিয়ে ভাগ করো, তাহলে x²/16 y²/9 = 1। তাহলে আমাকে বলো a এর মান 4 আসবে, b এর মান 3 আসবে, রাইট? a এর মান 4, b এর মান 3। ওকে, এখন খেয়াল করো, মনে রাখবা y = mx + c টাইপের কোনো রেখা যদি আমার x²/a² + y²/b² = 1 এই উপবৃত্তকে স্পর্শ করে, তাহলে আমি এখান থেকে c এর মান বের করতে পারি। c এর মান কি হবে? c² = a² m² + b²। এই ফর্মুলাটা একটু কষ্ট করে মনে রাখবা। y = mx + c,
কোনো সরলরেখা যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার যোগ ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 এই উপবৃত্তকে স্পর্শ করে, তাহলে সি স্কোয়ারের মান হবে এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো এখান থেকে তুমি সি এর মান বের করতে পারো, কখনো এম এর মান বের করা লাগতে পারে, কখনো বি এর মান বের করা লাগতে পারে। বাট মনে রাখতে হবে উপবৃত্তটাকে অবশ্যই এই একদম আদর্শ ফরম্যাট হতে হবে, হ্যাঁ এই ফরম্যাটের হতে হবে। ওকে, সো এখন আমি মানগুলো বের করার চেষ্টা করি। তাহলে আমাকে বলো এ ওয়াই কস্ট এম এক্স প্লাস সি এর সাথে কম্পেয়ার করে এটাকে কম্পেয়ার করো। তাহলে আমাকে বলো এম এর মান কত, এই যে এই ইকুয়েশনটাকে তুমি এইটার সাথে কম্পেয়ার করো। তাহলে কম্পেয়ার করলে কি হবে, এক্স এর সহগ 1, এখানে এক্স এর সহগ এম, তাহলে এম এর মান 1 আর ওখানে হচ্ছে কনস্ট্যান্ট হচ্ছে এ। সো আমাকে এ এর মান বের করতে হবে। সো ফর্মুলা অনুযায়ী সি স্কোয়ার, দ্যাট মিনস এ স্কোয়ার ইকুয়ালস টু এম স্কোয়ার, এম স্কোয়ার হচ্ছে 1 স্কোয়ার ইন্টু এ 4 এর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে 16 আর 9 25, তাহলে এ এর মান কত, এ এর মান প্লাস মাইনাস 5 আসবে। এ স্কোয়ারের মান 25, তাহলে এর মান কি আসবে প্লাস মাইনাস 5, তাহলে অ্যান্সার কি সি নাম্বার, অ্যান্সার হচ্ছে সি নাম্বার। বুঝা গেছে? কাজ কিন্তু সহজ, হ্যাঁ উপবৃত্তকে স্ট্যান্ডার্ড ফর্মেটে কনভার্ট করবে, দেন এই সূত্র ইউজ করবে সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এম স্কোয়ার বি স্কোয়ার। এখানে সিটা কিন্তু ওই যে সরলরেখার ইকুয়েশনের কনস্ট্যান্ট পার্ট, এ আর বি হচ্ছে উপবৃত্তের ইকুয়েশনের কনস্ট্যান্ট পার্ট। এই জিনিসগুলো একটু খেয়াল রেখো, হ্যাঁ এটা মুছে দে, এটা লাগবে না, দেখতে খারাপ লাগে। এই অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কত? সো অধিবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করে কিভাবে, মনে আছে নিশ্চয়ই 2b স্কোয়ার বাই এ। আচ্ছা, সো যে ফর্মুলাটা বললাম ওটা কার জন্য আসলে, ওইটা হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এই অধিবৃত্তের জন্য উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কোয়ার ওভার এ। আর যদি কখনো দেখো এরকম ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এই অধিবৃত্তের জন্য সেকেন্ড টাইপের অধিবৃত্তের জন্য কেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2a স্কোয়ার বাই বি। ঠিক আছে, সো এখন আমার কাজ হচ্ছে কম্পেয়ার করে মান বের করে জাস্ট ইকুয়েশনে বসানো, সূত্রে বসাতো। সো এটাকে আগে স্ট্যান্ডার্ড ফর্মেটে কনভার্ট করতে হবে, তাহলে বোথ সাইডে 2 দিয়ে ভাগ করতে হবে, এক্স স্কোয়ার মাইনাস 8y স্কোয়ার ইকুয়ালস টু 2, সো বোথ সাইডে 2 দিয়ে ভাগ করবো। সো বোথ সাইডে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে আসবে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 1/4 লিখলাম, ওই যে নিচে বি স্কোয়ার টানটা আনার জন্য। সো সব কিছু একবার নিচে নিয়ে লিখলাম 1/4 হবে, এটা তুমি বোঝার বয়স হয়ে গেছে অলরেডি। সো এ স্কোয়ারের মান আসবে তাহলে 2, কম্পেয়ার করো বি স্কোয়ারের মান আসবে তাহলে 1/4। তাহলে এখন জাস্ট এই কোয়েশনে বসায় দাও, সূত্রে বসায় দাও, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কোয়ার বাই এ, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 2b স্কোয়ার বাই এ। মানগুলো বসায় দাও, 2 ইন্টু 1/4, আর এর মান কত, এ স্কোয়ারের মান যদি 2 হয় এর মান √2, তাহলে কাজ করলে কত আসবে দেখো তো, 2 × 4 1/2√2, তাহলে অ্যান্সার কত বলো তো, অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, তাহলে কাজ কিন্তু একদম সিম্পল, সূত্র মনে রাখলে হয়ে যাবে, খুব কঠিন না। কোনিক সবচেয়ে ইজি একটা চ্যাপ্টার, সূত্রগুলো একটু বেশি আর কি। tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 1/3, দেখো তুমি ছোটবেলায় ফর্মুলা পড়ে আসো, ছোটবেলা না কলেজে থাকতে, যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই, এটা ফর্মুলা হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস ওয়াই 1 মাইনাস এক্স ওয়াই, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে আমার এখানে দুইটাই tan ইনভার্স হইতে হবে, বাট এখানে আছে একটা cot ইনভার্স একটা tan ইনভার্স। সো আমার কাজ হচ্ছে দুইটাকে tan ইনভার্সে কনভার্ট করা। সো কি করব, এই cot ইনভার্সকে tan ইনভার্সে নিতে হবে। সো আমরা এটাও জানি, যদি cot ইনভার্স ইকুয়ালস টু এক্স হয় তাহলে tan ইনভার্স এটার ভ্যালু কি হবে, জাস্ট ওই এক্স এর উল্টাই। cot ইনভার্সকে যদি tan ইনভার্সে লিখতে যাই, এখানে যেটা থাকবে, এখানে যদি x থাকে ওখানে 1/x লিখবো, এখানে যদি গরু থাকে এখানে 1/গরু লিখবো, রাইট। সো এখানে দেখো আমার কাজ হচ্ছে ওটাকে কনভার্সন করে নেওয়া আগে। সো আসে হচ্ছে tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 1/3, সো কটকে টেনে নেব, দ্যাট মিনস আমি লিখতে পারবো tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3, রাইট। সো এখন এটা কাজ করো, tan ইনভার্স উপরে কি হবে, দুইটা যোগ হবে 2 + 3, আর নিচে কি হবে, দুইটা গুণ হবে। তাহলে কাজ করলে কি আসবে, tan ইনভার্স 2 + 3 5, না হচ্ছে -5, তাহলে tan ইনভার্স -1, tan ইনভার্স -1 হচ্ছে 3π/4, তাই না। tan 135 ডিগ্রি ভ্যালু কত, -1, সো এখান থেকে ক্যালকুলেশন করে আসছে। ওকে ডান, 3π/4, 3π/4, হ্যাঁ দেখছো কত সুন্দর করে দাগাই দিচ্ছি। এবার আসি স্থিতিবিদ্যা।
কি বলছে, কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও 25 নিউটন মানে দুটি বলের লব্ধি কত বলতো, বলের লব্ধি হচ্ছে 20 নিউটন, যা পি বলের দিকের সাথে সমকোণ উৎপন্ন করে, পি এর মান নির্ণয় করে। ওকে, খুব সহজ জিনিস। দুটা বল কাজ করতেছে, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে 25 নিউটন। এটার লব্ধি কত 20, পি আর 25 এর লব্ধি হচ্ছে 20, আর এই লব্ধির ডিরেকশন কি, পি এর সাথে 90 ডিগ্রি। আগে এটা চিন্তা করো, লব্ধি বলের ডিরেকশনটা হচ্ছে পি বলের সাথে 90 ডিগ্রি। সো আমার যদি এখন পি বলটা এদিক বরাবর থাকে, তাহলে লব্ধি বলটা অবশ্যই এদিক বরাবর থাকবে, যেহেতু তারা 90 ডিগ্রি কোণ করে আছে। লব্ধি বলের মান কত, 20 নিউটন। আচ্ছা, পি বলের মান দেওয়া নেই, তাহলে আমাকে বলো যে আরেকটা বল 25 নিউটন থাকবে। সো 25 নিউটন বলটা কোন দিকে কাজ করবে, অবশ্যই এদিকে কাজ করবে বলা যায়। ওকে, সো এখন আমার কাজ কি, পি এর মান বের করতে হবে, মানে এইটার ভ্যালুটা বের করতে হবে। সো কিভাবে করব, একদম সহজ, খেয়াল করো। আমরা এই পি বলকে এই পাশে নিয়ে আসবো, এই পি বলটাকে ধরে এনে এখানে বসাই দেবো। ওই যে সমান্তর বলে বল স্থানান্তরে সমান্তরাল বিধি একটা আছে, নামটা ঠিক মনে করতে পারতেছি না, ওটা হচ্ছে প্যারালালি তুমি শিফট করতে পারো আর কি, কোনো একটা বলকে শিফট করে নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের পি বল। ঠিক আছে, তাহলে এখন দেখো এটা তো 90 ডিগ্রি হবে, রাইট? সো আমি এখান থেকে পিথাগোরাসের যে ত্রিভুজ আছে, পিথাগোরাসের যে উপপাদ্য আছে, সেই উপপাদ্যটা ইউজ করতে পারবো। সো এটা হচ্ছে কি আমার কি, অতিভুজ। সো এই অতিভুজের মান হচ্ছে 25, এটার মান হচ্ছে 20, আর ওটার মান হচ্ছে পি। তাহলে আমি লিখতে পারবো 25 স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস 20 স্কোয়ার। সেখান থেকে পি স্কোয়ারের মান কত আসবে, 625 ওখানে 400, তাহলে হচ্ছে 225। তাহলে এখান থেকে আমি পি এর মান বলতে পারবো 15, রাইট? পি এর মান হচ্ছে 15। কাজ কিন্তু একদম সহজ, দেখছো, খুব কঠিন কিছু না। এখানে কি বলছে, 5, 7 এবং 8 নিউটন মানের বল ত্রয় একটি বস্তুর উপর ক্রিয়া করে ভারসাম্য সৃষ্টি করলে 8 এবং 5 নিউটন মানে বলদের মধ্যবর্তী কোণ কত। আচ্ছা, একটা জিনিস কি জানো, যে 3টা বল যখন ভারসাম্য সৃষ্টি করে, 2টা বলের লব্ধি তৃতীয় বলের সমান এবং বিপরীতমুখী হয়। ব্যাপারটা কেমন, ধরো কিভাবে বুঝাই এটা, 3টা বল মিলে ব্যালেন্স কন্ডিশন তৈরি করলো, তাহলে তাদের যে কোনো 2টা বলের লব্ধি কি হবে, তৃতীয় বলের সমান এবং বিপরীতমুখী। দ্যাট মিনস ধরো এই একটা বস্তু আছে এখানে, এটাকে তোমার এক বন্ধু এদিক বরাবর ঠেলতেছে, আরেক বন্ধু এদিক বরাবর ঠেলতেছে, রাইট? তাহলে আমাকে বলো তো, আচ্ছা এখানে তোমার এক বন্ধু ঠেলতেছে, এখানে তোমার সেকেন্ড বন্ধু ঠেলতেছে। এখন তুমি চাচ্ছ এই বস্তুটাকে তোমার কাছে রাখতে, তোমার 2 বন্ধু 2 দিকে ঠেলতেছে, এখন তুমি চাচ্ছ এটাকে তুমি ধরে রাখবা তোমার কাছে। তাহলে তুমি অবশ্যই কি করবা, এই 2 জন মিলে টোটাল যে ফোর্সে ওটাকে ঠেলতেছে, ওই ফোর্সের সমান ফোর্স অ্যাপ্লাই করে নিজের কাছে ধরে রাখবা। তার মানে এই 2 জনের বলের যে লব্ধি থাকবে, সেই লব্ধি সমান পরিমাণ বল তুমি অ্যাপ্লাই করবা বস্তুটাকে ধরে রাখতে, এবং সেটা অবশ্যই অপোজিট ডিরেকশন। তাহলেই তো তুমি কেবলমাত্র বস্তুটাকে ধরে রাখতে পারবে। এই কথাটাই বলছে, যে কোনো 2টা বলের লব্ধি তৃতীয় বলের সমান হবে এবং তাদের ডিরেকশনটা অপোজিট হবে। সো এই 2টা বলের লব্ধি ডিরেকশন যদি উপরের দিকে হয়, তাহলে ওই তৃতীয় বলটা অবশ্যই নিচের দিকে কাজ করবে। বুঝা গেছে? তোমার 2 বন্ধু 2 দিকে ঠেলতেছে, তুমি চাচ্ছ ওই বস্তুটাকে তোমার কাছে নিজের কাছে রাখতে, তাহলে তুমি কি করবা, সিম্পল ওদের 2 জনের যে বলের যে লব্ধি আছে, সেই লব্ধির সমপরিমাণ বল অ্যাপ্লাই করবা, কিন্তু ওদের যে লব্ধি থাকবে সেই ডিরেকশনের উল্টা দিকে। ঠিক আছে, এটা মানে নিজেরাই বোঝা যায় আর কি, খুব কঠিন কিছু না। সো আমাকে দেখো এখন বলতে হচ্ছে 8 আর 5-এর মাঝখানের কোণ বের করতে। সো আমি সিম্পল ধরে নেব 8 আর 5-এর লব্ধি হবে অবশ্যই 7 নিউটন। বুঝা গেছে? এই 8 আর 5 নিউটন বলের লব্ধি তৃতীয় বল 7-এর সমান হবে। দ্যাট মিনস লব্ধি বল 7 ইকুয়ালস টু রুট ওভার কি হবে, পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2p কিউ কজ আলফা, বলের লব্ধি নির্ণয়ের যে সামান্তরিকের যে সূত্রটা ছিল সেটা। দ্যাট মিনস রুট ওভার 8 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 5 ইন্টু কোসাইন আলফা। এখান থেকে আলফা বের করবো। সো বোথ সাইডে স্কোয়ার করতে হবে, 49 64 25 8 2 16 5 16 80 কজ আলফা। সেখান থেকে আলফার মান বের করার কোনো ব্যাপার না ছোট বাচ্চাদের কাছে। আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স 49 মাইনাস 64 মাইনাস 25 ডিভাইড 80, রাইট?
সো কাজ করলে কত আসে? 5 4 9 6 2 8 89। 49 থেকে 89 গেলে কত থেকে 40, তাই না? দেখো এখানে 49, এখানে হচ্ছে 89, 80। এখানে কাজ করলে -40, -40/80 হচ্ছে -হাফ, মানে হচ্ছে 120 ডিগ্রি। অ্যান্সার হচ্ছে বি। ঠিক আছে। একটি শূন্য কূপে একটি পাথরখণ্ড ফেললে তা 4 সেকেন্ডে কূপের তলদেশে পৌঁছালে কূপের গভীরতা কত মিটার? আচ্ছা, পাথরখণ্ড যখন ইনিশিয়াল অবস্থায় ছিল উপরে, বেগ কত? 0। আচ্ছা, 4 সেকেন্ডে কূপের তলদেশে পৌঁছায়, মানে এটা যদি একটা কূপ কনসিডার করো, 0 মানে এখানে কোনো পানি নেই। এখানে যখন ছিল পাথরখণ্ড, বেগ ছিল 0, 4 সেকেন্ডে সে এই তলানিতে পড়ে যায়। টাইম কত লাগছে? 4 সেকেন্ড। এখন বলছে এই কূপের যে গভীরতা এইচ, সেই এইচ বের করতে পারা তো উচিত। বেগ দেওয়া, ইনিশিয়াল বেগ 0, টাইম দেওয়া, এইচ বের করা। ফর্মুলা কি? একটাই, এইচ ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ জি টি স্কোয়ার। বেগ তো 0, তাহলে এই টার্মটুকু গায়েব, প্লাস হাফ জি এর মান কত? 9.81, বাট ক্যালকুলেশন করার সুবিধার জন্য 10 ধরে নিলাম। 10, টাইম কত লেগছে রে? 4 সেকেন্ড, তাহলে 4 এর স্কোয়ার। এখন কাজ করো, 5 2 10, 5 × 16, 80 মিটার। সো দেখো 80-র কাছাকাছি, মানে 80-র থেকে কম, যেহেতু আমার জি এর মান 9.81, বাট আমি 10 এর সমান ধরে নিছি, বেশি ধরছি, সো মানটা আরেকটু ছোট আসা উচিত ছিল। সো 80-র থেকে একটু ছোট যে ভ্যালুটা, সেটা অ্যান্সার হবে। দেখো এখন অপশনে একটাই ভ্যালু 80-র থেকে একটু ছোট আছে, 78.4, সো ওটাই আমার অ্যান্সার। ঠিক আছে। সেখানে 9.81 ধরে আবার চুপ করে বসে থাকার কোনো দরকার নেই। ঠিক আছে, পরীক্ষা হলে তোমাকে দেখবে না তুমি কেমনি ক্যালকুলেশন করে অ্যান্সার মিলাইছো। ঠিক আছে, ওকে, ডান। এই তো, ধন্যবাদ তোমাদের সবাইকে। আমাদের আজকের ক্লাস পুরো 24-25 সেশনে যে যতগুলো প্রশ্ন আসছে সবগুলো আমাদের সলভ করা ডান। একদম কঠিন প্রশ্ন খুব ছিল না, সবগুলো ইজি কোশ্চেন ছিল। একটু যদি তোমরা পড়াশোনা করো ঠিক মতন, রাজশাহী ভার্সিটিতে চান্স পাওয়া খুব মনে হয় না কঠিন, বাট অ্যাকুরেসি অনেক বেশি বাড়াইতে হবে। ঠিক আছে, সো তোমাদের সাথে ক্যাম্পাসে দেখা হবে, কথা হবে, গল্প হবে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।